আসসালামু আলাইকুম। আমি রাজিন সালি। আজকে আমরা সলভ করব সিকিউর 2023 এর ফিজিক্সের কোয়েশ্চেন। তো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখি। ফার্স্ট কোয়েশ্চেনে বলছে একটি সরল দোলকের দোলনকাল 35% বাড়াতে এর কার্যকর দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে? তাহলে এখানে আমাদের দেওয়া আছে দোলনকাল 35% বাড়াতে হলে তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে T is proportional to root over L, এটা আমরা জানি। তাহলে এখানে দেওয়া আছে একটি সরল দোলকের দোলনকাল 35% বাড়াতে হবে। তো এটা আমরা ধরে নিই আদি দোলনকাল ছিল T1, এরপর হচ্ছে পরের দোলনকাল হইছে T2। তাহলে এখানে কি বলছে? দোলনকাল 35% বাড়াতে মানে হচ্ছে T1 এর সাথে 0.35 যোগ হবে। মানে T1 এর 35% যোগ হয়ে ওটার সাথে এড হবে। মানে T2 is equal to T1 এর 35% ইনক্রিজ করবে। তাহলে T1 প্লাস 0.35, 35% কে 0.35 লিখছি। 0.35 ইন্টু T1, তাহলে কি হবে? 1.35 T1। আচ্ছা, এটা গেল আমাদের। এরপর এখানে হচ্ছে আমরা জানতাম T is proportional to root over L। তাহলে জিনিসটাকে এভাবে লেখা যায় যে T root over L is equals to constant। তাহলে এভাবে আমরা লিখতে পারি যে T1 divided by root over L1 is equal to T2 divided by root over L2, ভাবে লেখা যায়। তাহলে আমাদের হচ্ছে এর কার্যকর দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে? তার মানে কি? আমাদের হচ্ছে ডেল এল বের করতে বলছে। ডেল এল বের করতে বলছে। তাইলে আমরা এখান থেকে L2 টা বের করে নিই। তাহলে L2 কত হবে? L2 হবে T2 divided by T1 whole square into L1। তাহলে আমরা কি জানি? T2 is equal to কত? 1.35 T1। তাহলে T2 is equal to 1.35 T1, এটা এখানে বসাই দিই। তাহলে বসাই দিলে কি হয়? 1.35 আর T1, T1 কাটা যাবে ইন্টু L1। তাহলে কি হবে? তাহলে হবে L2 is equal to 1.8225 L1। তাহলে আমাদের ডেল এল বের করতে বলছে। তাহলে ডেল এল মানে কি? আমি যদি ডেল এল পার্সেন্টেজে বের করি, তার মানে কি? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই হচ্ছে কি L1। তাহলে L2 কত? 1.8225 L1 মাইনাস L1 ডিভাইডেড বাই L1। L1 কাটা যাবে। এরপর অ্যান্সার আসবে কত? এখানে যদি লিখি তাহলে অ্যান্সার আসবে 82.25%। এটাকে আমরা 100 দ্বিগুণ করব। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমার এটা হচ্ছে অপশন ঘ নাম্বার। তাহলে এটা গেল। এরপর হচ্ছে এখানে বলছে এক ব্যক্তি সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে 1 মিনিট সময় নেয়। সিঁড়িতে 40টি ধাপ রয়েছে এবং প্রতিটি ধাপের উচ্চতা 12 সেন্টিমিটার। ব্যক্তির ভর 80 কেজি হলে অশ্বক্ষমতা কত? তাহলে এটা হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তির কনসেপ্টের একটা ম্যাথ। এখানে বলছে এক ব্যক্তি সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে, মানে আমাকে হাইট বলে দিছে, এরপর হচ্ছে মাস বলে দিছে, এরপর আমাকে বলছে পাওয়ার বের করতে বলছে, এবং পাওয়ারটা হচ্ছে হর্স পাওয়ার বা অশ্বক্ষমতায় বের করতে বলছে। তাহলে আমাদের কি কি গিভেন? আমাদের হচ্ছে হাইট গিভেন, এরপর হচ্ছে এম গিভেন, এরপর হচ্ছে আমাদেরকে টিও গিভেন, সময় বলছে 1 মিনিট, টিও গিভেন। আমাদেরকে হচ্ছে পিএইচপি বের করতে হবে। তাহলে এখন হাইট যে গিভেন, হাইটটা কিভাবে বলছে? আমাদেরকে বলছে সিঁড়িতে 40টি ধাপ রয়েছে এবং প্রতিটি ধাপের উচ্চতা 12 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি এটা একটা সিঁড়ি, তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা সিঁড়ি এরকম ভাবে প্রত্যেকটি ধাপ। তাহলে টোটাল এটা কত? প্রত্যেকটা যদি আমার 12 সেন্টিমিটার হয়, তাহলে টোটাল হাইট কত হবে? এইচ ইজ ইকুয়াল টু কত হবে? 40 ইন্টু, যদি 40টা আছে, 40 ইন্টু 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটারকে মিটারে লিখলে হবে 1.12 মিটার। তাহলে 40 ইন্টু 0.12 কত? 40 ইন্টু 0.12, এটা কিভাবে রেখে দিই? 40 ইন্টু 0.12, তাহলে হচ্ছে আমাদের পিএইচপি বের করতে হবে। পিএইচপি মানে কি? মানে পাওয়ার মানে কি? একক সময় কৃত কাজ। তাহলে কৃত কাজ কি আমরা কিভাবে জানি? কৃত কাজ মানে কি? এখানে উঠতে আমার বিভব শক্তি লাগতেছে, আমার এই ভূমি থেকে একটু উচ্চতা উঠতে বিভব শক্তি লাগতেছে। তাহলে কি বিভব শক্তির সূত্র কি? mgh ডিভাইডেড বাই টি। তাহলে এম কত? এম হচ্ছে আমার 80 কেজি ইন্টু হচ্ছে জি কত? 9.81। এইচ কত?
এইচ হচ্ছে আমার 42.12 ডিভাইডেড বাই টি কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে কত হয়? এখানে 3767.04 ডিভাইডেড বাই হচ্ছে 60। তাহলে আমার এখানে অ্যান্সার আসে 62.784। যেটা আসছে এটা হচ্ছে ওয়াটে আসছে। যেহেতু ওয়াটে আসছে আমাদের হচ্ছে এইচপি তে নিতে হবে। তাহলে ওয়াট থেকে এইচপি নিতে হলে কি করতে হবে? সরি, এটা হচ্ছে পি ওয়াট। তাহলে আমরা হচ্ছে পিএইচপি নিব। পিএইচপি নিব হচ্ছে কি? এটাকে আমাদের 62.784 কে 746 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 এইচপি ইজ ইকুয়াল টু 746 ওয়াট। তাহলে এটা 746 দিয়ে ভাগ করলে এইচপি আসবে। তাহলে আমার অ্যান্সার আসে 0.08416 এইচপি। তাহলে এটা কত? 0.08416, তার মানে 0.0। এখানে দেখো এই দুইটা অপশন কিন্তু দেখলে কনফিউশন লাগতে পারে বা নার্ভাসনেসে দুইটা সেম লাগতে পারে, বাট এখানে কিন্তু 0.0 দশমিক পর আরেকটা জিরো আছে, তো এটা হচ্ছে অ্যান্সার হবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে যে ম্যাথটা দিছে এটা হচ্ছে ইয়ং এর দিকের পরীক্ষার ম্যাথ, ভৌতালোক বিজ্ঞানের কনসেপ্টের একটা ম্যাথ। এখানে বলছে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষার চিরের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার, পর্দা থেকে চির দুটির দূরত্ব 1.5 মিটার, বায়ু মাধ্যমে পরীক্ষায় উৎপন্ন কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে অষ্টম উজ্জ্বল ডোরার দূরত্ব 6.5 মিলিমিটার। এই ব্যবস্থাটিকে পানির মধ্যে স্থাপন করলে ডোরার প্রস্থ কত হবে? আচ্ছা, এখানে দুইটা কনসেপ্ট থাকবে। একটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের দ্বিতীয় পরীক্ষার কনসেপ্ট, আর একটা হচ্ছে এখানে আমার যে প্রতিসরণাঙ্কের একটা কনসেপ্ট চলে আসবে। দুইটা কনসেপ্টের কম্বিনেশন হচ্ছে এই ম্যাথটা। তাহলে আমরা দেখি, আমরা ফার্স্ট হচ্ছে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষাটা সেট আপটা যদি বুঝি, তাহলে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা কি থাকে? এখানে একটা S1 থাকে, S2 থাকে, দুইটা চির থাকে। এরপর এখানে একটা পর্দা থাকে। তো দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? স্মল 2d থাকে। 2 2 ইন্টু স্মল d। আর এই পর্দা থেকে দূরত্ব থাকে হচ্ছে d। এরপর এখানে হচ্ছে আমার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। আমাকে বলছে এতটুকু দিছে xm, এটা হচ্ছে কত? xa, অষ্টম উজ্জ্বল ডোরা বলছে। তাহলে অষ্টম উজ্জ্বল ডোরা, তাহলে আমার এখানে বের করতে হবে কি? ফার্স্ট হচ্ছে আমার ল্যামডা বের করতে হবে। এই ল্যামডা বের করে এই ল্যামডাকে আবার হচ্ছে আমরা যেটা বের করবো ওটা হচ্ছে বায়ু মাধ্যমে। তো এটাকে আমরা পানির মাধ্যমে নিলে পানির মধ্যে স্থাপন করলে তখন কত হবে এটাও বের করতে হবে। তাহলে আমার ফার্স্ট ল্যামডা বের করতে হবে, এরপর ল্যামডা ওয়াটার বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করবো? এখানে আমাদের গিভেন কি কি? এক্সএন গিভেন, এক্সএন কত বলছে? 6.5 ইন্টু 10⁻³ মিটার এক্সএন গিভেন। এরপর হচ্ছে 2d গিভেন, 2d হচ্ছে কত? 0.4 ইন্টু 10⁻³ মিটার। এন গিভেন, এন মানে হচ্ছে কত? কততম উজ্জ্বল ডোরা? এন হচ্ছে অষ্টম উজ্জ্বল ডোরা, তাহলে 8 গিভেন। এরপর হচ্ছে ল্যামডা বের করতে হবে। আমরা কি জানি? xn ইকুয়ালস টু n ল্যামডা d ডিভাইডেড বাই 2d। তাহলে এখান থেকে যদি আমরা ল্যামডা বের করে নিই, xn ইন্টু 2d ডিভাইডেড বাই nd। তাহলে মান বসাই দিই। মান বসালে কত হয় এখানে? মান বসাইলে হয় xn কত? 6.5 ইন্টু 10⁻³ 2d কত? 0.4 ইন্টু 10⁻³ n কত? n হচ্ছে 8, আর d হচ্ছে কত? আচ্ছা, d হচ্ছে পর্দা থেকে দূরত্ব, চির দুইটার পর্দা থেকে দূরত্ব হচ্ছে 1.5 মিটার। তাহলে হচ্ছে 1.5। তাহলে ক্যালকুলেশন করলে আসবে 2.167 ইন্টু 10⁻7 মিটার। না, আমরা যেটা বের করছি এটা হচ্ছে ল্যামডা, ল্যামডা এয়ার। ল্যামডা এয়ার আমরা বের করছি। এখন আমাদের লাগবে হচ্ছে ল্যামডা ডাব্লিউ। এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কোন দুইটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এ মাধ্যম থেকে যদি আমার
এ মাধ্যম থেকে যদি বি মাধ্যমে যায় তাহলে কি জানি আমরা সি এ ডিভাইডেড বাই সি বি, ঠিক আছে। আবার আমরা কি জানি সিটা কি বেগ, এরপর কি জানি ভি সমান এফ ল্যামডা জানি, ভি সমান এফ ল্যামডা, তাহলে সি দিয়েও আমরা লিখতে পারি সি ইকুয়ালস টু এফ ল্যামডা লিখতে পারি, ঠিক আছে। তো এখন আমরা দেখি এখানে কিন্তু যে চিরের যে আলোর ওটা ফ্রিকোয়েন্সি কিন্তু ফিক্সড থাকতেছে, জাস্ট চেঞ্জ হতেছে হচ্ছে ল্যামডা। তাহলে আমরা এই সিটাকে ল্যামডা দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে এ মিউ বি ইজ ইকুয়াল টু ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি করতে পারি। তাহলে আমরা এখানে পাইছি কি, আমরা পাইছি হচ্ছে এয়ার আর ওয়াটার, মানে আমরা বাতাস থেকে পানিতে নিব, তাহলে এ মিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা ডাব্লিউ। তাহলে আমাদের লাগতেছে ল্যামডা ডাব্লিউ, ল্যামডা ডাব্লিউ কি ল্যামডা এ ডিভাইডেড বাই এ মিউ ডাব্লিউ। তাহলে ল্যামডা ডাব্লিউ কত, ল্যামডা এ পাইলাম কত 2.167 ইন্টু 10⁻⁷। এরপর এখানে হচ্ছে প্রতিসরণাঙ্ক কত দিছে আমাদের 4/3, তাহলে এটাকে 4/3 ভাগ করব, তাহলে আসবে 1.625 ইন্টু 10⁻⁷, তাহলে আমরা ডাব্লিউ পাইলাম। তারপর বলছে আমাদের মেইন কোশ্চেন হচ্ছে ডোরার প্রস্থটা কত। ডোরার প্রস্থ সূত্র কি জানি আমরা, ডোরার প্রস্থ যদি এরকম হয়, আহ এটা যদি অন্ধকার ডোরা, এটা একটা উজ্জ্বল ডোরা, এটা অন্ধকার ডোরা, এরকম থাকে না। তো এই প্রস্থটা কত, এই এর এর কত, এর হচ্ছে সূত্র বি ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই 4। এখন এখানে ল্যামডাটা কি হবে, ল্যামডা হবে এই ল্যামডা ডাব্লিউটা হবে, তাহলে বি ইজ ইকুয়াল টু ল্যামডা ডাব্লিউ কত, ল্যামডা ডাব্লিউ ডি ডিভাইড বাই 4 ডি, তাহলে কত হবে, বি ইজ ইকুয়াল টু ল্যামডা ডাব্লিউ কত 1.625 ইন্টু 10⁻⁷ ইন্টু ডি কত, ডি হচ্ছে 1.5, 4 ডি কত, 4 ডি মানে কি 2 ইন্টু 2 ডি, তাহলে কত হয় 1.625 ইন্টু 10⁻⁷ ইন্টু 1.5, 2 ইন্টু 2 ডি কত 0.4 ইন্টু 10⁻, 0.4 ইন্টু 10⁻³ তাহলে আমার অ্যান্সার আসে 3.0468 ইন্টু 10⁻⁴ লিটার। তাহলে এখানে কোথায় পেলাম, এখানে অ্যান্সার হচ্ছে আমার 3.0468। তাহলে আমার সবচেয়ে নিয়ারেস্ট অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, এরপরের যে ম্যাথটা, এই ম্যাথটাও আমার কাজ ক্ষমতা শক্তির ম্যাথে পড়ে, বাট এটা আমরা ক্লাস 9-10ও করে আসছি, একদম ইজি ম্যাথ। এখানে বলছে 1 কিলোমিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনাভাবে পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতা এর স্থিতিশক্তি গতিশক্তির 3/4 হবে। আচ্ছা, এটার একটা শর্টকাট আছে, বাট আমি ফার্স্টে জিনিসটা বুঝাই, দেন শর্টকাট তোমরা ইউজ করতে পারবা। এখানে একটা বস্তু আছে, হাইট হচ্ছে কত, এখানে হচ্ছে 1 কিলোমিটার বা এইচ ধরে নিলাম। এবার বলছে হচ্ছে কত ভূমি হতে কত উচ্চতায় এর স্থিতিশক্তি গতিশক্তি 3/4 হবে। তাহলে আমরা ধরি এটা পড়তেছে এখানে, এর দূর হচ্ছে এক্স ধরে নিই, এর দূর এক্স, তাহলে এর দূর কত হবে এইচ মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে আমাকে বলছে কি ভূমি হতে কত উচ্চতায় স্থিতিশক্তি গতিশক্তির 3/4 হবে, তাহলে আমরা ধরে নিলাম এত উচ্চতা টি পয়েন্টে স্থিতিশক্তি কত ইপি ইজ ইকুয়াল টু 3/4 ইকে হবে। তাহলে ইপি মানে কি, ইপি মানে হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি কত, মানে সবসময় মনে রাখবা বিভব শক্তি হচ্ছে ভূমি হতে কতটুকু হাইটে বস্তুটা আছে, তাহলে ও এই পয়েন্টে ভূমি হতে কতদূর হাইটে আছে এইচ মাইনাস এক্স এ আছে, তাহলে এম জি এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3/4 ইন্টু এটা কি হবে ইকে সূত্র কি হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। এরপর কি হবে, এখানে এম এম কাটা যাবে, জি ইন্টু এইচ মাইনাস এক্স
ইজ ইকুয়াল টু 3/8। এরপর হচ্ছে ভি স্কোয়ার সূত্র কি জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। তো যেহেতু আদিবেগ শূন্য এখানে শূন্য, তাহলে হচ্ছে এটা থাকবে খালি, তো 2gh থাকবে ইন্টু হচ্ছে 2gh। তাহলে এখানে আবার 2 কাটা যায়, তাহলে কি জিও কাটা যায় পাশে, তাহলে কি থাকে h মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3/4h। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে ফেলবো, h ডিভাইডেড বাই 7/4 আসে। এরপর হচ্ছে মানে কি 4/7 কিলোমিটার, 4/7 ইন্টু 1 কিলোমিটার, এটা হচ্ছে এক্স এর মান। তাহলে হচ্ছে আমাদের কি বলছে, আমাদের বলছে ভূমি হতে কত উচ্চতায়। তো আমরা যে এক্স পাইছি, এক্সটা কিন্তু ভূমি হতে না, এক্সটা হচ্ছে উপর থেকে কত দূর পড়ছে। তাহলে ভূমি হতে বের করতে হলে এইচ মাইনাস এক্স করতে হবে। এইচ মাইনাস এক্স করলে কি হবে, 1 - 4/7 কিলোমিটার। তাহলে হচ্ছে আহ 4 টু 8.57 মিটার হবে। মানে আমরা 1000 দ্বিগুণ করে দিচ্ছি কিলোমিটার। তো এটা হচ্ছে অ্যান্সার, এটার নিয়ারেস্ট অ্যান্সার হচ্ছে এটা, 4 to 8 এটা। হ্যাঁ, তাহলে এখন এটা শর্টকাট, যেটা শর্টকাটটা হচ্ছে আমার যেটা বলবে, এই সাইডে থাকবে বিভব শক্তি, এই সাইডে থাকবে গতিশক্তি। তাহলে হচ্ছে আমাকে যদি বলে বিভব শক্তি গতিশক্তির এত গুণ, তাহলে ওই গুণটা এখানে বসবে কত, মানে কোএফিসিয়েন্ট আর কি, মানে কত গুণ বা অর্ধেক বা 1/4, এটা এখানে বসবে। অথবা যদি বলে বিভব শক্তি গতিশক্তির এত গুণ, তাহলে ওই সাইডে বসবে। তো এখান থেকে হচ্ছে আমরা এক্সটা, আর এখানে এক্স যেটা হবে, আমরা এই ম্যাথে এক্স যেটা করছি এটা হচ্ছে উপর থেকে উচ্চতা। বাট এখানে যে শর্টকাটটা বললাম, এখানে এক্সটা হচ্ছে ভূমি হতে উচ্চতা, মানে ডিরেক্ট আমার অ্যান্সারটাই চলে আসবে, ভূমি হতে কতটুকু উচ্চতায় এক্স। তাহলে এটা হচ্ছে শর্টকাটটা, এটা গেল। আচ্ছা, এরপরের যে ম্যাথটা এখানে বলছে, পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে একজন ছাত্র 0.4 মিটার এবং 0.6 মিটার ব্যাসার্ধের দুটি গোলককে চার্জিত করে গোলক দুটি বিভব যথাক্রমে 5 ভোল্ট এবং 10 ভোল্টে উন্নীত করে পরস্পর হতে 1 মিটার দূরত্বে স্থাপন করলো। গোলকদ্বয়ের সংযোগ সরলরেখার কোথায় প্রাবল্যের মান শূন্য হবে। তাহলে এটা হচ্ছে স্থির তড়িতের কনসেপ্টের একটা ম্যাথ, স্থির তড়িতের বিভব এবং প্রাবল্যের কম্বিনেশনের একটা ম্যাথ। তাহলে এখানে আমার মেইন যে কোয়েশ্চেন চাইছে, আমার হচ্ছে একটা ডিস্টেন্স চাইছে, এক্স সমান হোয়াট, মানে কোথায় প্রাবল্যটা শূন্য হবে। এখানে দুইটা চার্জ থাকবে, দুইটা চার্জের মাথায় দুইটা চার্জ থাকবে, মানে এরপর হচ্ছে কোন জায়গায়, দুইটা চার্জের মাঝখানে কোন জায়গায় এক্স ডিস্টেন্স ধরলাম, এখান থেকে এক্স ডিস্টেন্সে হচ্ছে আমার প্রাবল্য শূন্য হবে, ইপি ইকুয়ালস টু 0। তো এই প্রাবল্যের জন্য প্রাবল্যের সূত্র আমরা কি জানি, প্রাবল্যের সূত্রে হচ্ছে, প্রাবল্যের সূত্র জানি আমরা ইপি, ইপি না ই ই বলতে পারি, ই ইজ ইকুয়াল টু কি 1.4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কয়ার। এখন আমাদের ইটার জন্য আমার হচ্ছে কিউ এর মানটা লাগবে, আর তো পেয়ে যাবো, আর হচ্ছে আমরা এক্স আর 1 - এক্স করে পেয়ে যাবো। তো ওখান থেকে আমরা ইকুয়েশন ফর্ম করতে পারবো, কিউটা লাগবে। তো কিউটা কিভাবে পাবো, এখানে দেখো আমাদের বলে দিছে 0.4 মিটারের একটা রেডিয়াসের, আর একটা হচ্ছে 0.6 মিটারের একটা রেডিয়াসের দুইটা গোলককে চার্জিত করে গোলকটি দুটি বিভব বলে দিচ্ছে। তো আমরা বিভবের ফর্মুলা কি জানি, ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর। তাহলে আমাদের দুইটা বিভব বলছে, তাহলে ভি 1 থেকে কিউ 1 আর আর 1 এভাবে হচ্ছে কি, আর এটার মান আমরা জানি কি 9 × 10⁹। তাহলে এখান থেকে আমরা কি জানি, কিউ এর মান বের করে ফেলতে পারবো। ভি এর মান বলে দিছে কত, তাহলে আমরা কি জানি V1 × R1 হবে, এরপর হচ্ছে ডিভাইডেড বাই 9 × 10⁹। তাহলে ভি কত বলছে, প্রথমটার জন্য ভি কত, প্রথমটার জন্য 5 ভোল্ট, এরপর আর1 কত 0.4 ডিভাইডেড বাই 9 × 10⁹। তাহলে কিউ1 কত আসে, কিউ1 is 2.2 ইন্টু 10 ইনভার্স 10 কুলম্ব, এটা হচ্ছে কিউ1। আবার কিউ2 কত আসে, কিউ2 সেম ভাবে V2 R2 হবে, আর এটা তো সেম থাকতেছে। তাহলে কত, V2 R2 হইলে V2 হচ্ছে আমার এখানে 10 ভোল্ট, 10 × 0.6 থাকতেছে, আর এদিকে থাকতেছে 9 × 10⁹। তাহলে এটা কত আসে,
এটা আছে 6.67 ইন্টু 10 ইনভার্স 10 চলে গেল Q1 Q2 বেড়ে গেল। এখন আমার লাগতেছে কি Q1 Q2 হয়ে গেল। এখন আমার মেইন ম্যাথটায় আসি। হ্যাঁ, এখন বলছে একটা চার্জ এরকম আছে, এখান থেকে কোথায় আমরা ধরে নিলাম এইটা, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। আমরা ধরে নিলাম Q1 থেকে x ডিস্টেন্সে প্রাবল্যের মান 0 হবে এই পয়েন্টে। আর এটা কত? টোটালটা বলে দিছে কত আমাদের? টোটালটা 1 মিটার বলে দিছে। তাহলে এটা কত হবে? তাহলে এটা হবে 1 - x। তো এটা যদি 1 - x হয়, তাহলে আমার প্রাবল্যের সূত্র কি? Q1 এর জন্য প্রাবল্যের সূত্র কি হবে? 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 ডিভাইডেড বাই কত? x স্কোয়ার, মানে এই চার্জের জন্য এখানে প্রাবল্য। আর এটা কত হবে? 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q2 ডিভাইডেড বাই কত? এর তো ডিস্টেন্স কত? 1 - x। তাহলে 1 - x হোল স্কোয়ার। তাহলে কত হবে? Q1/Q2 এটাকে যদি সাজা লিখি, রুট থাকবে হচ্ছে x ডিভাইডেড বাই 1 - x। তো এটা কাটা জায়গা। হ্যাঁ, তাহলে x - 1/x মান বসায় আসবে কত? 1 ডিভাইডেড বাই √3। তাহলে এটা বসায় আছে √3x ইকুয়াল টু 1 - x। এরপর হচ্ছে x ইজ ইকুয়াল টু 0.366 মিটার। এটা হবে অ্যান্সার। এখন দেখো আমরা ধরে নিছি Q1 চার্জ থেকে x দূরত্ব। তো আমাদেরকে বলে নাই কোশ্চেনে কোথাও যে কোন চার্জ থেকে আমার প্রাবল্যের মানটা ধরতে হবে, মানে কোনটা থেকে কোন দিকে ধরতে হবে এটা বলে নাই। কোথায় বলছে জাস্ট। সো আমাদের এই প্রথম চার্জ থেকেও দূরত্বটা বের করতে হবে, এরপর পরের চার্জ থেকে। তাহলে 1 - x কত হয়? তাহলে 1 - x হয় 0.633 মিটার। তাহলে যে দুইটা, এই দুইটার যেটা অপশনে থাকবে ওইটাই অ্যান্সার হবে। দেখি 0.366 অথবা 63 কোনটা আছে। এখন দেখি ওই এটাই আছে অপশনে 0.366, ওটা নাই। সো প্রথমটা থেকে Q1 থেকে x দূরত্ব ধরে নিচ্ছি। সো এটা হচ্ছে অ্যান্সার। এরপর এখানে বলছে 60 রোধের একটি বৈদ্যুতিক চুল্লি 220 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত আছে। কত সময় এর দ্বারা 1.2 কেজি পানির উষ্ণতা 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠবে? ধরে নাও সমস্ত শক্তি পানিকে উত্তপ্ত করেছে। পানির আপেক্ষিক তাপ বলে দিছে এটা এটা। এটা হচ্ছে আমার চলতরিতের একটা কনসেপ্টের ম্যাথ, যেখানে হচ্ছে আমার একটা কারেন্টের মধ্যে হিট ফ্লো হবে, একটা ওয়্যারের মধ্যে বা একটা হিটারের একটা এলিমেন্টের মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে, ওটার কারণে তাপ উৎপন্ন হবে। ওই তাপ দিয়ে আমরা কাজ করব, মানে কাজ করব, যে কোনো গরম করব বা কিছু করব। তো ওইটাতে ওই কনসেপ্টের ম্যাথ। আর এখানে বলছে সমস্ত শক্তি পানিকে উত্তপ্ত, মানে কোনো হিট লস হয় না বা তাপ শক্তির অপচয় হয় না কোনো। তাহলে আমরা এখানে কি ধরে নেব? আমাদের দেওয়া আছে কি, আর দেওয়া আছে 60 ওহম, এরপর ভি দেওয়া আছে 220 ভোল্ট, এরপর এম দেওয়া আছে পানি 1.2 কেজি, এরপর θ1 দেওয়া আছে 22 ডিগ্রি সেলসিয়াস, θ2 দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস। এগুলো দেওয়া আছে। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে ফার্স্টে বলবো হচ্ছে এইচটা বের করব, যেটার কারণে আমাদের আহ, তারের মধ্যে কারেন্ট যাওয়ার কারণে যে তাপটা উৎপন্ন হয়েছে ওটা বের করব। তাহলে এটার ফুল ফর্মুলা কি জানি আমরা? I²RT। বাট এখানে আমাদের হচ্ছে আই দেওয়া নেই। সো I²RT কে আমরা এভাবে যদি লিখি তাহলে কি হবে? বি সমান আই আর। তো ওই হিসেবে যদি লিখি তাহলে আমার V²/R ইন্টু টি আসে। তাহলে এটা গেল। তো এটা হচ্ছে আমার ইকুয়েশন 1 ধরলাম। তো ইকুয়েশন 2 যদি আমরা বের করি, তারপর ইকুয়েশন 2 যদি বের করি, হ্যাঁ, ইকুয়েশন 2 হচ্ছে আমাদের কি, কিউ জানি, কিউ এর সূত্র আমরা জানি, আমরা পড়ছিলাম তাপ উৎপন্নের জন্য। কিউ সমান এমএস ডেল থিটা। তো আমার হচ্ছে কি এম বলা আছে 1.2 এস। আচ্ছা, এখানে এস এর একটা জিনিস হচ্ছে, এখানে এস বলে দিছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, আর জে এর মান বলে দিছে। আচ্ছা, এখন এই দুইটা যেহেতু বলে দিছে,
এটার ইকুইভ্যালেন্টই হচ্ছে আমার এখানে যেটা বলছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 4.2 ইন্টু 10⁻³ জুল পার কেজি পার কেলভিন। এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট। তাহলে এটা আমরা ইউজ করব 1.2 ইন্টু 4 পয়েন্ট বা এভাবে লিখি 4200 লিখি। 4200 ইন্টু ডেল থিটা কত? 100 থেকে 22 বাদ যাবে, মানে θ2 মাইনাস θ1, 100 মাইনাস 22। ঠিক আছে, এটা ইকুয়েশন 2। এখন এখানে আননোন কি? আননোন হচ্ছে জাস্ট টি, আমাকে টি বের করতে বলছে। যেহেতু কোনো হিট লস নাই, ডিরেক্ট এদিকটা আমরা ইকুয়াল বলতে পারবো। তাহলে আমরা কি করব? ভি স্কোয়ার বাই 8 ইন্টু টি, এরপর হচ্ছে এদিকে কত 1.2 ইন্টু 4200 ইন্টু কত 100 থেকে 22 মাইনাস টি এদিকে থাকবে, তারপর হচ্ছে এরা থাকবে 1.2 ইন্টু এটা ইন্টু এটা, এরপর হচ্ছে ভি স্কোয়ার বাই আর। ও মান বসায় আসে আমার টি ইজ ইকুয়াল টু আসে 487.34 সেকেন্ড, এটা আসে। কিন্তু এখানে আমার 487 দেওয়া সেকেন্ডে, 487 এর কোনো এই যে দুইটা সেকেন্ডের যেটা আছে এই দুইটার সাথে এই দুইটা কোনো মিলে না। 480 না, 480 মিলে না, 37ও মিলে না। তো এখন আমরা 487 এটাকে যদি মিনিটে লিখি, এটা যদি মিনিটে আসে তাহলে কত হবে? 8.122 মিনিট, অথবা এটাকে যদি 8.122 কে যদি, তাহলে কত আসে? 8 মিনিট অলমোস্ট 7 সেকেন্ড। 8 মিনিট মানে এইটাকে আমরা এই 0.12 থেকে ইন্টু 60 করছে, তাহলে যত সেকেন্ড আসে 7.32 সেকেন্ড আসে। তাহলে 8 মিনিট 7.32 বা 7 সেকেন্ড যদি লিখি, 7 সেকেন্ড, এটার অ্যান্সার আছে এই যে 7.3 এভাবে আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এটা গেল। আচ্ছা, এরপরের যে ম্যাথটা এখানে বলছে পারমাণবিক দুর্ঘটনার ফলে কোনো একটি কক্ষে 20 ডে অর্ধায়ু সম্পন্ন, অর্ধায়ু দিয়ে দিছে, অর্ধায়ু সম্পন্ন কিছু পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ প্রবিষ্ট হলো। পরীক্ষা করে দেখা গেল যে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা স্বাভাবিক মাত্রার চেয়ে 70 গুণ বেশি। কতদিন পর ঘরটি নিরাপদে ব্যবহার করা যাবে? আচ্ছা, এখানে মেইন ক্যাচটা হচ্ছে এখানে এই এই জায়গাটাতে। আর ফার্স্টে আমরা দেখি কি দেওয়া আছে। 20 ডেজ অর্ধায়ু মানে টি হাফ দিয়ে দিছে। আচ্ছা, টি হাফ দিয়ে দিছে, এটা লিখে নি, ই হাফ দিয়ে দিছে। এরপর আমাকে কি বলছে? তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা স্বাভাবিক মাত্রার চেয়ে 70 গুণ বেশি। কতদিন পর ঘরটি নিরাপদে ব্যবহার করা যাবে? আচ্ছা, আমার এখানে বলছে আমার একটা রুমের মধ্যে তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয়তা সম্পন্ন কোনো পরমাণু বা পদার্থ ঢুকছে। এখন ওটার কারণে ঢুকার কারণে ওর যে মাত্রাটা হইছে ওটা হচ্ছে যতটুকু স্বাভাবিক মাত্রা, মানে আমি যদি ধরে নিই স্বাভাবিক মাত্রা হচ্ছে এক্স, স্বাভাবিক মাত্রা এক্স, আর হচ্ছে আমার এখন আছে কত, মানে আমার স্বাভাবিকের চেয়ে কত আছে বর্তমানে, বর্তমানে আছে কত 70x, যদি 70 গুণ, যেহেতু x এর 70 গুণ কত 70x। তো আমাকে বলছে কতদিন পর ঘরটি নিরাপদে ব্যবহার করা যায়। নিরাপদে মানে কি? আর এখন 70x আছে, কখন নিরাপদ হবে? যখন x এ আসবে, তাই মানে স্বাভাবিক মাত্রাতে যখন আসবে, মানে টলারেবল স্বাভাবিক, যখন 70x থেকে যখন x আসবে তখনই তো নিরাপদে ব্যবহার করা যায়। তাহলে বর্তমানে 78 মানে হচ্ছে আমার কি, আমি যদি তেজস্ক্রিয়তার যে ফর্মুলা আমরা যেটা ইউজ করি ওটা যদি লিখি, n ইজ ইকুয়াল টু n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন দেখো এই যে তেজস্ক্রিয়তা বলছে এটাকে আমরা বলতে পারি কিভাবে, এই যে n এটা কি পরমাণুর সংখ্যা না? তো n নটটা কি? n নটটা হচ্ছে আদি পরমাণু, শুরুতে তেজস্ক্রিয়তার কাজ মানে শুরু হওয়ার, মানে তেজস্ক্রিয়তা ক্রিয়া শুরু হওয়ার সময় যে ততটুকু পরমাণু ছিল আদি, এবং তেজস্ক্রিয়তার পরে যে ক্ষয়ের কারণে অবশিষ্ট যে পরমাণু এটা হচ্ছে n। তো এখন তেজস্ক্রিয়তা কিসের উপর ডিপেন্ড করে? তেজস্ক্রিয় পরমাণুর উপর। তো পরমাণুর যে সংখ্যা হবে, পরমাণুর সংখ্যা বাড়লে তেজস্ক্রিয়তা বাড়বে, ওইটাই না তেজস্ক্রিয়তা। তো এখানে আমরা লিখতে পারি কি, এই যে 70x আর x, তাহলে আমরা লিখতে পারি কি বর্তমানে 70x সংখ্যক পরমাণু আছে এবং মানে 70x সংখ্যক x পরিমাণ তেজস্ক্রিয়তা আছে। তাহলে 70x এর জায়গায় আমরা কি n নট লিখতে পারি।
আর এক্স এর জায়গায় কি লিখতে পারি, এন লিখতে পারি। মানে আমার 70x থেকে এক্স করতে হবে। তাহলে আমরা কি করবো এখানে, এখানে এই সাইডে লিখবো হচ্ছে আমরা এক্স, এখানে লিখবো 70x ইন্টু কত, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, কত ল্যামডা টি। ঠিক আছে, এখন আমাদের টি হাফ জানি আমরা, এখানে আমাদের কি বের করতে হবে, টি বের করতে হবে, কারণ এক্স 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 আর এক্স এই দুইটা এক্স কাটা যাবে, আর আননোন থাকবে হচ্ছে টি শুধু, কারণ ল্যামডা আমরা বের করতে পারবো কোথা থেকে, টি হাফ থেকে। তাহলে কারণ আমরা কি জানি, ল্যামডা মানে কি, ল্যামডা মানে ln2/t হাফ। তাহলে এখানে কি বসা যাচ্ছে, তাহলে 1/70 থাকতেছে এই সাইডে, এরপর এখানে কি থাকতেছে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এরপর এটাকে যদি লিখি, এটা একদম মুছে দিই। হুম, এটা যদি ইয়া করি, তাহলে এখানে উভয় পাশে যদি লন নিই বা এলএন নিই, লন না এলএন নিই, এলএনই বলে, আচ্ছা এলএন নিই, তাহলে হচ্ছে কত হয়, মাইনাস ল্যামডা টি। এরপর টি এর মানটা বের করব, এলএন এত ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা। তাহলে মাইনাস ল্যামডার জায়গায় আমরা এখানে কত, ln2/t হাফ বসাই দিব, আর হচ্ছে আর এদিকে একটা -1 মানে মাইনাসটা আছে। তাহলে ক্যালকুলেশন করে কত আসে, ক্যালকুলেশন করে আসে উপরে -4.248, আর নিচে হচ্ছে -ln2/20। তাহলে আমার অ্যান্সার আসে 122.58 ডেজ। তো এটা অপশনে কোথায় আছে, 122.58, 0.58 মানে হচ্ছে 0.6 নিয়ারলি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন যে ম্যাথটা দিছে, এখানে বলছে নিচের চিত্রে সিলিকন এবং জার্মানিয়াম টায়ার দুটির নি ভোল্টেজ যথাক্রমে 0.7 এবং 0.3 ভোল্ট, 5.5 কিলো ওহম রোধের মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে। এরপর ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে জার্মানিয়াম ডায়োডটিকে উল্টো করে সংযোগ দিলে রোধটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে। আচ্ছা, এখানে ফার্স্টে আমার বের করতে কি বলছে, কত বিদ্যুৎ প্রবাহিত হবে এই রোধটার মধ্য দিয়ে, তার মানে কি এখানে আইটা বের করতে হবে, আর দিক দিয়ে কতটুকু আই যায়। এখন আমরা কি জানি, আই ইকুয়ালস টু কি, ভি বাই আর, আর তো বলে দিছে এটা। এখন ভিটাতে হচ্ছে আমাদের দেখতে হবে, এই যে দুইটা ডায়োড আছে, এই দুইটা ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে। ফরওয়ার্ড বায়াসে আছে মানে হচ্ছে কি, এখানে যেহেতু নি ভোল্টেজ বলে দিছে, এই নি ভোল্টেজটা হচ্ছে নি ভোল্টেজের কারণে কারেন্ট যখন এদিক দিয়ে পাস হবে, এই দিয়ে পাস হবে, এই দুইটা নি ভোল্টেজে যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে, ভোল্টেজ ড্রপ হবে। তাহলে ভোল্টেজ ড্রপ হবে কিরকম, আমি যদি এই পয়েন্টটাকে এ, এখন যদি টোটাল বি বের করি, তাহলে কি হবে, 12 ভোল্ট মাইনাস কত, এটার কারণে ভোল্টেজ ড্রপ, এটার কারণে এই ডায়োডের কারণে মাইনাস কত, সিলিকনে কত বলছে 0.7, এরপর মাইনাস আবার এখানে যখন আসবে -3.3, তাহলে কত হয় 11 ভোল্ট। তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হয়, এদিকে হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ডেড, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 11 ভোল্ট। 11 ভোল্ট যদি হয়, তাহলে কত হবে, আই ইকুয়ালস টু কি, 11/5.5 ইন্টু 10³ তাহলে কত আসে, 2 মিলি অ্যাম্পিয়ার আসে আনসার। তাহলে এখন ফার্স্ট কোশ্চেনটা বের হয়ে গেল। এখন দেখো এই সব এই অপশনটা বাদ দিয়ে সব জায়গায় 2 মিলি অ্যাম্পিয়ার আছে, তাহলে আমাদের এখন ইয়াটাও বের করতে হবে, এই সেকেন্ড কেসটা বের করতে হবে। এখানে বলছে জার্মানিয়াম ডায়োডটি উল্টো করে সংযোগ দিলে রোডটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে। আচ্ছা, এটা যখন উল্টা হয়ে যাবে, ধরো এটা সোজা আছে, এটা যখন উল্টা হয়ে যাবে, এই দিক দিয়ে হচ্ছে রিভার্স বায়াস, মানে হচ্ছে তোমার এটা বিমুখী যোগ হবে, তো এদিক দিয়ে কোনো কারেন্ট পাস হবে না। তো কারেন্ট পাস হবে না মানে কি, ভি ইকুয়ালস টু কি জানি, আইআর। তো এটা যদি 0 হয়, তাহলে 0 ইন্টু আর, তাহলে কত 0। তাহলে এদিক দিয়ে যদি কোনো কারেন্ট পাস না হয়, তাহলে ভোল্টেজ কত হবে, 0 হবে। তাহলে অ্যান্সার কি হবে, 2 আর 0। তাহলে 2 আর 0 কোথায় আছে, অপশনে। এরপরের কোয়েশ্চেনে বলছে দুইটা ভেক্টর তীর দিছে, একটা সামান্তরিকের দুটি কর্ণ নির্দেশ করে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা জানি যদি দুইটা এরকম হয়, একটা সামান্তরিক হয়,
এরপর এই দুটো যদি কর্ণ হয়, এটা এ, এটা বি, তাহলে এটার ক্ষেত্রফল হবে কি? এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু মডুলাস অফ এটা এ ক্রস বি। তাহলে কি আমার ফার্স্ট হচ্ছে এখন বেসিক্যালি এই ম্যাথটা চাইছে আমি এ ক্রস বিটা করতে পারি নাকি এটা দেখার জন্য। তাহলে এ ক্রস বি কি, বা আর1 ক্রস আর2। তাহলে আর1 ক্রস আর2 মানে কি? আর1 ক্রস আর2 করবো আমরা ফার্স্টে এখন। তাহলে কি ফার্স্টে একটা এরকম ডিটারমিনেন্ট নিয়ে নিব, আই জে কে বসাই দিব উপরে। 3 - 2 7 5 6 - 3, ঠিক আছে। এরপর এটাকে ভাঙবো, ভাঙলে কি হয়? ভাঙবো মানে আমরা হচ্ছে এই 1,1 এই ইয়া বরাবর বিস্তার করব, মানে 1 মানে ফার্স্ট রো বরাবর বিস্তার করব। তাহলে বিস্তার করলে কি হয়? আমরা যখন আই নিব, আই নিলে এই পোর্শনটা আসবে। আই নিলে এই পোর্শনটা আসলে আই ইন্টু -2 6 3 এরকম। এরপর হচ্ছে আমরা জানি যখন মানে আমরা বিস্তারটা করি, এটা হচ্ছে -1 টু দি পাওয়ার r+c এই ফর্মুলাতে হচ্ছে মানে প্রত্যেকটাতে যোগ হয় আর। তাহলে এটাতে কি হবে? -1 টু দি পাওয়ার r+c, রো কত 1, কলাম কত 1, তাহলে কত? এটার জন্য পজিটিভ -1 স্কোয়ার, তো এটা 1ই হবে। বাট পরেরটাতে কি হবে? -1 রো কত 1, কলাম কত 2, তাহলে -1 টু দি পাওয়ার 1 + 2 -1 কিউব মানে -1, তাহলে এটার জন্য -1 হবে। -1 এরপর হচ্ছে এখানে কি আসবে? এ যখন জে ধরবো তখন আসবে হচ্ছে একটু আর একটু, তাহলে কি 3 7 5 - 3। তারপর যখন কে ধরবো প্লাস কে, সেম ভাবে এই পোর্শনটা আসবে। 3, -2 5, 6, তাহলে আই ইন্টু এটার থেকে গুণ মানে এই দুইটা গুণ করে এই দুইটা থেকে বিয়োগ, এই দুটো গুণ করে থেকে বিয়োগ, তাহলে কি হয়? -2 ইন্টু -3 মানে 6 মাইনাস মাইনাস তোর হচ্ছে 7 ইন্টু 6 42, এরপর হচ্ছে মাইনাস টা ইন্টু হচ্ছে কত? এখানে থাকে -44 সেম ভাবে, আর কে ইন্টু হচ্ছে -28। তাহলে আমার ভেক্টর আসে -36i +44j +28k। এখন এটার মানটা বের করতে হবে, মান বের করলে কি হবে? মান বের করলে আসবে এটা ক্রস বি সমান হচ্ছে √ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে অ্যান্সার কত? 63.37 ইউনিট। স্কোয়ার ইউনিট দেওয়া উচিত, বাট এখানে ওরা যেহেতু দেয় নাই, তো এখন হাফ দিয়ে গুণ করবো যেহেতু হাফ ইন্টু এটা ছিল, তাহলে এটা হাফ করলে কত হবে? 63 31.68 স্কোয়ার ইউনিট বা ইউনিট, এটাই বল। তাহলে 31.68 কোথায় আছে? এই যে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরের যে ম্যাথটা এখানে বলছে জনাব রফিক 225 গ্রাম ভরের এবং 0°C তাপমাত্রায় 1 খণ্ড বরফ একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিল। মাটিতে পড়ার পর শক্তি সংরক্ষণ নীতির কারণে বরফ খণ্ডটি 10% গলে গেল। এই বরফ খণ্ডটিকে এখন 100°C তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে চাই, তবে সেখানে এন্ট্রপি পরিবর্তন কত হবে? আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে একটা কনসেপ্ট, যেটা হচ্ছে থার্মোডাইনামিক তাপগতিবিদ্যার এন্ট্রপির কনসেপ্ট থেকে আসছে ম্যাথটা। প্লাস এখানে আমরা কাজ ক্ষমতার কনসেপ্টও ইউজ করতে পারি, দুটো কম্বিনেশন আসছে ম্যাথ। তো এখানে যেটা বলছে ফার্স্টে একটা বস্তু আছে, বরফ আছে, আইস, একটা আইস আছে একটা নির্দিষ্ট হাইট থেকে ফেলে দেওয়া হয়েছে। এখন এটা যখন পড়ছে নিচে, এটা পড়ার পরে স্বাভাবিক ও উপরে আছে,
একটা নির্দিষ্ট শক্তিতে আছে, ও যখন বিভব শক্তিতে আছে, ও যখন পড়বে এখান থেকে, ওর বিভব শক্তিটা গতিশক্তিতে উৎপন্ন হবে। ওই গতিশক্তির কারণে হইতেছে কিছুটা তাপ উৎপন্ন হবে, ওই যে নিচে পড়তেছে। তো ওই তাপটার কারণে এই যে বরফটা আছে, বরফটার হচ্ছে কিছুটা পোর্শন গলে যাবে। যদি এখানে যদিও এম থাকে, এখানে বলছে 10% গলে গেছে। 10% গলে গেছে মানে কি, 10% ওর মধ্যে এখন আর নাই। তাহলে এম ছিল, এখন এম থেকে কত 10% বাদ যাবে, তাহলে এম মাইনাস 0.1, 10% মানে কি 0.1 এম, তাহলে কত হয় 0.9 এম। তাহলে এখন আমার কাছে আছে 0.9 এম এর বরফ। তাহলে এখন আমার কাছে এত আছে। এটা নিয়েই হচ্ছে আমরা কাজটা করবো। এবার বলছে এই বরফ খণ্ডটিকে, আমার যে এই 0.9 এম এর যে বরফ খণ্ডটা আছে, এটাকে হচ্ছে আমরা যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে চাই, তবে এনট্রপি পরিবর্তন। তাহলে আমার আছে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হতেছে বাষ্পে পরিণত করতে হবে, আমার আছে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে। তাহলে আমার এখানে এনট্রপির জন্য আমার ফেস চেঞ্জ আর টেম্পারেচার চেঞ্জটা কেমন হবে, আমার আছে 0 ডিগ্রি আইস। ফার্স্টে 0 ডিগ্রি আইস থেকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার স্টিমে পরিণত করতে চাই, তাহলে ফার্স্টে কি হবে, আইস থেকে আমার ওয়াটার বানাতে হবে। তাহলে কি 0 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি ওয়াটার বানাতে হবে, ওয়াটার। এরপর 0 ডিগ্রি ওয়াটার থেকে কি করতে হবে আমার, ফার্স্ট হচ্ছে এরপর টেম্পারেচারটা বাড়াতে হবে, কারণ আমার কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিম করতে হবে। তো স্টিম তো ডিরেক্ট ওয়াটার থেকে টেম্পারেচার না বাড়ায় করতে পারবো না। তো ফার্স্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওয়াটার করতে হবে এটাকে। এরপর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার স্টিম করতে হবে। তাহলে এখানে দেখি আমরা, এখানে কোথায় কোথায় তাপমাত্রা কনস্ট্যান্ট থাকতেছে। আমার তাপমাত্রা কনস্ট্যান্ট থাকতেছে এই জায়গাটাতে, টি কনস্ট। বাট এই জায়গাটাতে, এইখান থেকে এখানে এই স্টেপে টি কনস্ট থাকে না, টি কনস্ট থাকে না। কারণ হচ্ছে আমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, 0 থেকে 100 হচ্ছে। বাট আবার এই জায়গাটাতে হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তাহলে আমার আহ, যদি আমি আচ্ছা, যদি আমি ফর্মুলা লিখি এখানে, ডেল এস এন্ট্রপি চেঞ্জের ফর্মুলা, আমরা কি জানি ডেল এস কি ছিল, এখানে হচ্ছে 3টে ধাপে এন্ট্রপিটা চেঞ্জ হচ্ছে। তো প্রথম ধাপের জন্য কি লিখবো আমরা, কিউ বাই টি, ডি কিউ বাই টি ছিল। তো ডি কিউ কত, এখানে হিটের কতটুকু চেঞ্জ হচ্ছে, এম এল এফ। এটা হচ্ছে কি এল এফটা কি, এল এফটা হচ্ছে আহ, এখানে বলা আছে বরফ গলনের সুপ্ত তাপ, এল এফটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। তারপর কোন টেম্পারেচারে হচ্ছে, আমার টেম্পারেচারটা হচ্ছে হচ্ছে টি আইস, মানে কত 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তো এরপর হচ্ছে কিসের জন্য, এই এতটুকুর জন্য। তো এতটুকুতে যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আমরা কি জানি সূত্র কি ছিল, এম এস এল এন, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে টি টু। টি টু মানে কি আমার হচ্ছে কত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে মানে কি টি ওয়াটার ডিভাইডেড বাই টি আইস। এরপর এই ধাপে কি হচ্ছে, এই ধাপে হচ্ছে পানি আছে, পানি থেকে বাষ্প হচ্ছে, বাষ্প হতে হবে কি হবে, আবার সেম কিউ বাই টি হবে। তো মানে ডি কিউ বাই টি হবে, এটা ডি কিউ মান কত, ডি কিউ হবে এম এল ভি। এলভি মানে কি বাষ্পীভবনের সূত্র তাপ, মানে বাষ্পীভবন যে মানে পানি থেকে যে বাষ্পটা হচ্ছে ওটার জন্য যে সূত্র তাপটা লাগে ওটা, এম এল ভি ডিভাইডেড বাই টি, কত কোন টেম্পারেচার হচ্ছে, টি হইতেছে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তাহলে টি টি স্টিম লিখতে পারি। হুম, তাহলে এটা যদি আমরা সবগুলো ভ্যালু বসাই, ভ্যালু বসালে কি হবে, ফার্স্টের জন্য এম কত 0.9 ইন্টু 0.225 ইন্টু এম এল এফ কত 336000 ডিভাইডেড বাই কত। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, টি আইস যেটা, এটা আমরা 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি আমরা কেলভিনে নিতে হবে 273 কে। তাহলে কত 273, এরপর হচ্ছে কি প্লাস এম এস এল এন কত, এম কত 0.9 ইন্টু 0.225, এসটা কত, এসটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ 4200, যেহেতু পানিকে আমরা টেম্পারেচার চেঞ্জ করতেছি, এল এন। এখন কত থেকে কত করতেছি আমরা, আমরা করতেছি হচ্ছে পানির 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি। তো 100 ডিগ্রি সেলসিয়াস মানে কত 273 প্লাস 100, 373 কেলভিন। আর আছে কত 273 কেলভিন। এরপর আর লাস্টটা কি করতেছি, এম এল এফ, এম এল ভি 0.9 ইন্টু 0.225
এলভি কত 2268000 ডিভাইডেড বাই কত আমার কনস্ট্যান্ট টেম্পারেচার কত মানে আমার এই টেম্পারেচারে যেহেতু পৌঁছে গেছে এখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি পৌঁছে গেছে এখন ওইটাতেই ওই কনস্ট্যান্ট টেম্পারেচারই আমার হচ্ছে বাষ্পীভবনটা হবে তাহলে কত এটা তো আমার হচ্ছে ক্যালকুলেশন করে আসে অ্যান্সার আসে কত 1745.964 জুল পার কেলভিন এখন এখানে অপশন নাই মানে সবচেয়ে নিয়ারেস্ট অপশন হচ্ছে এটা বাট যেহেতু অনেক ডিফারেন্স তো আমরা এটা ব্ল্যাঙ্ক রাখবো আচ্ছা এরপরের যে ম্যাথটা এখানে বলছে জুলকারনাইন সাহেবের বাড়িতে প্রতিটি 800 ওহমের 10টি বাতি আচ্ছা আমরা লিস্ট আপ করি কি কি আছে 800 ওহমের 10টি বাতি আহ, বাতি আছে বাল্ব আছে এরপর হচ্ছে পাখা আছে ফ্যান আছে এরপর হচ্ছে রেফ্রিজারেটর আছে আর হচ্ছে পাম্প আছে এখন দৈনিক গড়ে প্রতিটি বাতি 4 ঘন্টা জ্বলে প্রতিটি পাখা 10 ঘন্টা রেফ্রিজারেটর 2 ঘন্টা চলে এবং পাম্পটি 1 ঘন্টা 30 মিনিট চলে প্রতি ইউনিটে বিদ্যুতের মূল্য 5.7 টাকা এবং 75 টাকা এবং সর্বনিম্ন বিভব পার্থক্য 220 ভোল্ট জানুয়ারি লাইনে জানুয়ারি মাসে জুলকারনাইন সাহেবের বাড়িতে বৈদ্যুতিক বিল কত হবে আচ্ছা এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে আমরা এটা হচ্ছে চলতরিতে বিদ্যুৎ বিলের কনসেপ্টের একটা ম্যাথ এখানে বেসিক্যালি আমাদের ক্ষমতা বের করে এটা হচ্ছে কতক্ষণ চলে ওটা দিয়ে আমরা কাজ বের করতে পারবো মানে কতটুকু শক্তি শক্তি ব্যয় হয়েছে তো অতটুকু শক্তি ব্যয় হয়ে ওটার একটা নির্দিষ্ট ইউনিট আছে কিলোওয়াট আওয়ার অতটুকু ইউনিটটাকে বলে আমরা এক ইউনিট বলি কত কিলোওয়াট এক ইউনিট তো এখানে হচ্ছে প্রত্যেক ইউনিটের মূল্য বলে দিছে তার আমার কত ইউনিট হবে ওটা দিয়ে টোটাল প্রত্যেক ইউনিটের সাথে কত মূল্য কত টাকা লাগে ওটা গুণ করে দিয়ে আমার টোটাল টাকাটা বের হবে এবং হচ্ছে আমাকে বলছে জানুয়ারি মাস তো জানুয়ারি মাসের টাইমটাও গুণ করতে হবে এখানে তো ফার্স্টে আমরা বের করবো প্রত্যেকটা আলাদা আলাদা করে ডাব্লিউ বাল্ব বের করবো মানে বাল্বের কারণে কতটুকু শক্তি লাগতেছে প্রতিদিন মানে প্রতিদিনে কত ঘন্টা চালাই কোথায় তাহলে আমরা কি জানি বাল্বের ক্ষেত্রে কি কি দিছে বাল্বের ক্ষেত্রে আমার দিছে হচ্ছে আহ ভোল্টেজ দিছে ভোল্টেজ তো বলে দিছে সবগুলা ভোল্টেজ সেম 220 আর হচ্ছে আহ আমার রেজিস্ট্যান্স দিছে তাহলে কি পি বাল্ব ইন্টু টি এখন কত পি বাল্ব কত পি সমান কি জানি যেহেতু ভোল্টেজ আর রেজিস্ট্যান্স দিছে ভি স্কয়ার বাই আর ইন্টু টি তাহলে কত হয় ভি স্কয়ার বাই আর কত 220 স্কোয়ার ডিভাইডেড বাই 800 ইন্টু কত তিন কত টাইম কত টাইম হচ্ছে আমার প্রতিটি বাতি 4 ঘন্টা এবং বাতি আছে কয়টা বাতি আছে হচ্ছে 10টা বাতি 10টা বাতি 4 ঘন্টা চলে Yes. তাহলে আমার অ্যান্সার কত 2420 ওয়াট আওয়ার আচ্ছা ফার্স্টে আমরা ওয়াট আওয়ারে লাগবো এরপর কিলো ওয়াট আওয়ারে নিব এটা হচ্ছে ডাব্লিউ বাল্ব এরপর হচ্ছে ডাব্লিউ ফ্যান নিব ডাব্লিউ ফ্যানে কি হবে ফ্যানে কি কি দিছে আমার ডাব্লিউ ফ্যানের জন্য বলে দিছে প্রতিটি 60 ওয়াট পি বলেই দিছে তাহলে পি যদি বলে দেয় তাহলে কি হবে 60 পি ইন্টু টি 60 ইন্টু কয়টা আছে এখানে এন দিতে পারো মানে কয়টা এই যে বুঝানো তাহলে ফ্যান আছে কয়টা 60 ওয়াটের 3টি পাখা ফ্যান আছে 3টা চলে কতক্ষণ পাখা চলে হচ্ছে 10 ঘন্টা তাহলে 10 তাহলে কত হয় এখানে 1800 ওয়াট আওয়ার এরপর হচ্ছে ডাব্লিউ পাম্প ডাব্লিউ পাম্প যদি বলি পাম্পের জন্য কি বলে দিছে পাম্পে 1 ওয়াট হর্স পাওয়ার বলে দিচ্ছে মানে ক্ষমতাই বলে দিচ্ছে 1 এইচপি মানে কি জানি 1 এইচপি মানে হচ্ছে 746 ওয়াট তাহলে 746 ওয়াট কয়টা আছে পাম্প পাম্প আছে একটা পাম্প চলে কতক্ষণ 1 ঘন্টা 30 মিনিট 1 ঘন্টা 30 মিনিট মানে কত ঘন্টা 1.5 আওয়ার কারণ 30 মিনিট মানে 0.5 আওয়ার মানে 1 ঘন্টার অর্ধেক তাহলে 1.5 তাহলে কত হয় 1119 ওয়াট আওয়ার এখন হচ্ছে বাকি কি ডাব্লিউ রেফ্রিজারেটর বের করবো তো ডাব্লিউ রেফ্রিজারেটরের জন্য আমার কি দিছে রেফ্রিজারেটরের হচ্ছে 100 ওয়াটের একটি রেফ্রিজারেটর মানে রেফ্রিজারেটর ওয়াট বলে দিছে একটা আছে আর কতক্ষণ চলে রেফ্রিজারেটর 2 ঘন্টা চলে তাহলে 2 আওয়ার তাহলে 200 ওয়াট আওয়ার তাহলে আমার টোটাল ডাব্লিউ টোটাল কত মানে কতটুকু একদিনে কতটুকু কাজ ওয়াট আওয়ারের কাজ শক্তি খরচ হচ্ছে কত
এখানে হচ্ছে 2420 প্লাস 1800 প্লাস 1119 প্লাস 200, এটা যদি সাম করি তাহলে কত আসে? 5539 ওয়াট আওয়ার। এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াট আওয়ার হয় 5.539 কিলোওয়াট আওয়ার। এখন এটা যেটা বের হয়েছে আমার একদিনের জন্য বের হয়েছে, তাহলে আমার একদিনের জন্য যদি বের হয়েছে মাসের জন্য কত হবে? জানুয়ারি মাসে কত দিন? 5.539 ইন্টু 31 কত? 171.709 কিলোওয়াট আওয়ার। এখন বলছে এই কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার মানে 1 ইউনিট। তাহলে এখানে কত ইউনিট? 171.709 ইউনিট। তাহলে আমাকে বলছে প্রতি ইউনিটের মূল্য 5.7 টাকা। তাহলে এত ইউনিটের মূল্য কত? এটা যদি গুণ হবে ইন্টু 5.75 সমান এটা কি? দিন। সমান কত? 987.32675। এটা হচ্ছে দিন। এটা হচ্ছে অ্যান্সার। এরপর বলছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাস চেম্বারে 1 অ্যাটমসফিয়ার চাপে 100 ডিগ্রি কেজি পার মিটার কিউব ঘনত্বের কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। চেম্বারটিতে গ্যাসের চাপ 2 atm করা হলে চেম্বারটি ফেটে যায়। চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের পরিবর্তন কত হবে? তাহলে আমরা দেখি এখানে কি কি বলছে। এখানে T1 দেওয়া আছে, এরপর হচ্ছে P1 দেওয়া আছে, ρ1 দেওয়া আছে, P2 দেওয়া আছে। এরপর বলছে কি ডেল রো কত হবে? তো ডেল রো বের করতে হলে কি করতে হবে? আমার হচ্ছে ρ2 বের করতে হবে। তো ρ2 বের করতে হবে বেসিক্যালি। তো ρ2 বের করার জন্য আমরা এখানে ফার্স্টে কি করব? এই যে ম্যাথটা হচ্ছে আমার তাপগতিবিদ্যার কনসেপ্টের ম্যাথ। তাপগতিবিদ্যার যে বিভিন্ন আহ, পরিবর্তন আছে, সমষ্ণ রুদ্ধতাপীয়, ওই কনসেপ্টের একটা ম্যাথ। তো এখানে আমাকে বলছে কি? এখানে বলছে হচ্ছে আমার আহ, গ্যাসের চাপ, মানে চাপটা ইনক্রিজ করলে আমার চেম্বারটি ফেটে যায় এবং গামার মান দিয়ে দিছে। দেখে বোঝা যাচ্ছে যেহেতু চেম্বারটি ফেটে যায় বলছে এবং গামার মানও দিয়ে দিয়েছে, তার মানে এটা কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কারণ কোনো চাকা বা এরকম কোনো টায়ার যদি ফেটে যায় তাহলে প্রক্রিয়াটা রুদ্ধতাপীয় হবে, মানে ডিকিউ ইকুয়ালস টু জিরো হয় আর কি। হঠাৎ যদি ফেটে যায় কোনো কিছু। তাহলে আমার এখানে কি হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আমার বের করতে বলছে রো। এখন এখানে যে গ্যাসটা আছে, যে আমার যে প্রেশার যে ইনক্রিজ করছে, আমার তো ভরের কোনো পরিবর্তন নেই, ভর তো কনস্ট্যান্ট আছে। তাহলে কি আমরা ভর কি জানি? ভরের সূত্র কি জানি? রো ইকুয়ালস টু এম বাই ভি। তাহলে কি হবে? এটা এরপর হচ্ছে এম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এম ইকুয়ালস টু কি? রো ভি। তো এম তো কনস্ট্যান্ট, তাহলে ফার্স্টে কি হবে? ρ1 v1 ইজ ইকুয়াল টু ρ2 v2 হবে চেঞ্জের পরও, তাই না? তাহলে কি? ρ2 ইজ ইকুয়াল টু ρ1 ইন্টু v1 বাই v2। তাহলে আমার ρ2টা লাগতেছে এখন। তো ρ2 যেহেতু লাগতেছে, ρ1 আছে, আমার ρ1 বলে দিছে, রোমান বলে দিছে। এরপর v1 বাই v2 যে এই রেশিওটা, এটা যদি পাই তাহলে আমরা ρ2 বের করে ফেলতে পারবো। তো এখন v1 বাই v2 রেশিও পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? হ্যাঁ, v1 বাই v2 রেশিও পাওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে বলে দিছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে কি? pv টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তাহলে কি হবে? p1 v1 গামা ইজ ইকুয়াল টু p2 v2 গামা। এরপর এখান থেকে v1 বাই v2 বের করব p2 বাই p1 ইন্টু 1 বাই গামা। এটা হচ্ছে বসা। তাহলে এই জিনিসটা আমরা এখন এটা যদি এটা এখানে বসাই দিই তাহলে কি আসবে? এটা যদি এখানে বসাই দিই তাহলে আসবে হচ্ছে ρ2 ইজ ইকুয়াল টু ρ1 ইন্টু p2 বাই p1 টু দি পাওয়ার 1 বাই গামা। তো ρ1 কত? ρ1 বলে দিছে কত? 100 কি, এই যে 100 কেজি পার মিটার কিউব। 100। p2 কত বলে দিছে? 2 অ্যাটমসফিয়ার।
আর এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বলে দিছে। 1 থেকে 2 তাহলে এটা হচ্ছে 1 বাই এরপর গামা কত 1.33। তো 1.33 যদি গামা হয় তাহলে এটা ক্যালকুলেশন করে আসবে রো 2 ইজ ইকুয়াল টু কত? রো 2 ইজ ইকুয়াল টু 1.684। 1.684 রো 1। তাহলে আমাদের ডেল রো বের করতে হবে। ডেল রো কত? রো 2 মাইনাস রো 1 মানে কত? 1.684 রো 1 মাইনাস রো 1, তাহলে 0.684 রো 1 মানে কত? রো 1 এর মান দেওয়া আছে হচ্ছে কত? 100। তাহলে কত হয়? 0.684 ইন্টু 100 কত? 68.39। তাহলে এটা হচ্ছে আমার পরিবর্তন। এটা অপশনে কোথায় আছে? এই যে 0.39 কে আমরা 0.4, এটা হচ্ছে অপশন আনসার এ। এরপরেরটা, একটি এয়ার কন্ডিশনার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 75% আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট বাইরের বায়ুকে ভিতরে টেনে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 54% আপেক্ষিক আর্দ্রতার বাতাসে পরিণত করে। এক্ষেত্রে প্রতি ঘনমিটারে কতটা জলীয় বাষ্প ঘনীভূত হবে? কোয়েশ্চেন। এবং এখানে 40 ডিগ্রি ও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব বলে দিছে এটা আর এটা। তো এটা হচ্ছে আমার আপেক্ষিক আর্দ্রতা কনসেপ্টের ম্যাথ, আদর্শ গ্যাসের। তো এখন এখানে হচ্ছেটা কি? এখানে ফার্স্টে বলছে আমার এয়ার কন্ডিশনার। আচ্ছা, এয়ার কন্ডিশনার বেসিক্যালি কি করে? এয়ার কন্ডিশনার হচ্ছে একটা রুমের মধ্যে আমার যে এয়ারটা থাকে ওটাকে হচ্ছে টেনে নিয়ে হচ্ছে আমার ওই এয়ারটাকেই হচ্ছে আমার টেম্পারেচারটা কমায় দেয় এবং ওইটাকেই ও একটা ফ্যান বা ব্লোয়ার থাকে ওইটা দিয়েই হইতেছে আবার রুমের মধ্যে জেনারেট করে। তাহলে কি করে? বেসিক্যালি রুমের বাতাসটাকে টেনে নিয়ে ওটারই টেম্পারেচার কমায় দেয়। তো এখানে যেটা বলছে আর হচ্ছে ফার্স্টে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 75 ডিগ্রি আপেক্ষিক আর্দ্রতার বায়ু নিচেও ওটাকে করছে কি 20 ডিগ্রি এবং 54% আপেক্ষিক আর্দ্রতা, মানে আমার বায়ুতে পানি ছিল কত? 7 ধরে নিলাম 75%, যদি এটা এক্সাক্ট মানে এটা সিগনিফিকেন্স ধরো 75% পানি ছিল, ওটাকে আমরা করছি কি 54% পানি করছি। তো বাকি পানিটা কি হবে? অবশ্যই কি বাকি পানিটা তো উধাও হয়ে যাবে, অবশ্যই ঘনীভূত হবে। মানে তোমার বাতাস থেকে বাতাসে এতটুকু পানি ছিল, এটা যদি বাতাস হয় পুরো রুমের, এতটুকু জলীয় বাষ্প ছিল। এই জলীয় বাষ্পের পরিমাণটা আমি কমাই দিছি মানে কি? অবশ্যই এটা কি হবে? যেটা বেশি ছিল ওটাকে কম করে দিছি, বাকিটা কি হবে? জমে যাবে বা পানি হয়ে যাবে, ঘনীভূত হবে। এটা হইতেছে কথা। এটা এখানে এটা এটা মিল করছে। আর টেম্পারেচারটাও কমাই দিছে। তো এখানে আমরা বের করতে বলছে কি প্রতি ঘনমিটারে কতটা জলীয় বাষ্প ঘনীভূত হবে, মানে আমি যেটা করছি এটার পার্সেন্টেজটা কত হবে, যে ঘনীভূত কতটুকু হবে। এখন আমরা কি জানি? আপেক্ষিক আর্দ্রতা বা আপেক্ষিক আর্দ্রতার আপেক্ষিক আর্দ্রতা আর এর সূত্র হচ্ছে কি? নির্দিষ্ট আয়তনে জলীয় বাষ্পের ঘনত্ব ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় ওই আয়তনের সম্পৃক্ত, সরি এটা ঘনত্ব হবে না, এটা হচ্ছে ভর হবে, সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর। আচ্ছা, এখন এখানে যে জিনিসটা বোঝায় এটা হচ্ছে এখানে যে জিনিসটা বোঝার এটা হচ্ছে এখানে বলছে নির্দিষ্ট আয়তনে জলীয় বাষ্পের ভর। মানে আমরা যদি ধরে নিই যে ভি আয়তনে জলীয় বাষ্পের ভর, আবার এখানে কিন্তু বলছে নিচে যেটা আছে বায়ুর তাপমাত্রা ওই আয়তনে, মানে এখানেও ভি আয়তনই থাকতেছে। তাহলে মানে কি আমার ভলিউমটা কনস্ট্যান্ট,
তাহলে এখানে যেহেতু ভর, তাহলে আমরা ধরে নিতেছি কি রো মানে কি, রো ইজ ইকুয়াল টু এম ভি জানি। তাহলে এখানে কি ভি যেহেতু কনস্ট্যান্ট উপরে আর নিচে, এবং তাহলে আমরা কি লিখতে পারি, উপরে এটাকে যদি রো ওয়ান আর এম ওয়ান ভি লিখি, আর নিচেরটাকে যদি রো টু এম টু ভি লিখি, যেহেতু ভি কনস্ট্যান্ট, তাহলে ভি ভি কাটা যায় রেশিও যেহেতু, তাহলে এম ওয়ান আর এম টু, তার মানে কি আমরা ভর যে উপরে যে ভর আছে ভরটার জায়গায় ঘনত্ব দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমরা এখানে সেম জিনিস বলতে পারবো, আর ইকুয়ালস টু নির্দিষ্ট সেম জিনিস, ঘনত্ব আর হচ্ছে বায়ুর তাপমাত্রা ওদের সম্পৃক্ত ঘনত্ব, এটিতে লিখতে পারি। তাহলে এরকম যদি লিখি, ঘনত্ব দিয়ে যদি লিখি, তাহলে আমার ফার্স্ট কন্ডিশনটা কি বলছে, ফার্স্ট কন্ডিশন বলছে আমার যখন 75% তাপমাত্রা, তখন হচ্ছে কত, আমার সম্পৃক্ততা দেওয়া আছে তখন 75%, মানে 0.75। নিচেরটা কত দেওয়া আছে, সম্পৃক্ত কত, 75% কততে ছিল 40°C, তো 40°তে সম্পৃক্ত কত ছিল 45, 45 মানে কি নিচেরটা 45। তাহলে আমরা এটাকে রো ওয়ান ধরে নিই। তাহলে রো ওয়ানের মান কত হবে, এটা গুণ হবে, গুণ হইলে কত হয় 33.75 গ্রাম পার মিটার কিউব। আর এদিকে হচ্ছে রো টু কত হবে, রো টু সেম ভাবে, আচ্ছা যদি দেখাই, এখানে হচ্ছে কত 0.54, মানে 54%-এর জন্য নিচে কত ছিল, নিচে ছিল হচ্ছে এখানে 17 ছিল, তাহলে 17 বা 17, আর হচ্ছে রো টু, তাহলে রো টু কত হবে, রো টু হচ্ছে 9.18 গ্রাম পার মিটার কিউব। এখন আমার হচ্ছে ডেল রো বের করতে বলছে, তাই না, ঘন, না ডেল রো, হ্যাঁ ডেল রো যেহেতু ঘনীভূত, মানে কি আগে ঘনত্ব কত ছিল, পরে ঘনত্ব কমে গেছে, দেখ আগে ছিল 33.75, এখন হচ্ছে 9.18, তার মানে কি কিছুটা ঘনীভূত হয়েছে, তো ঘনীভূত কি ডেল রো, ঘনত্বের পরিবর্তন। এখন ঘনত্বের পরিবর্তন কত, 33.75 মাইনাস 9.18 ইকুয়াল টু কত, 24.57 গ্রাম পার মিটার কিউব। এটা হচ্ছে, আচ্ছা এখন এখানে বলছে এটা আমরা ঘনত্বের পরিবর্তন বের করছি, আমাকে তো বলছে এখানে প্রতি ঘন মিটারে কতটা জলীয় বাষ্প ঘনীভূত হবে, মানে আমার আহ, মানে ভরটা চাইছে। তো এখানে কি আমরা কি বলছি, প্রতি ঘন মিটারে, এই যে এটা, এই যে জিনিসটা পার মিটার কিউব, প্রতি ঘন মিটারে এত গ্রাম, এটা মানেই হচ্ছে আমার যে অ্যান্সারটা দিয়েছে প্রতি ঘন মিটারে, মানে এটা হচ্ছে 1 মিটার কিউব, তো প্রতি ঘন মিটারে আমার এটা হইতেছে 24.57, তাহলে আমার অ্যান্সারই হবে 24.57 গ্রাম, এটা হবে অ্যান্সার। কই গেল, এই যে। আচ্ছা এরপরের যে কোয়েশ্চেনটা এখানে বলছে 6000 অ্যাংস্ট্রমের তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ বেরিয়াম অক্সাইডের উপর এত হারে, আচ্ছা এই কোয়েশ্চেনটা মেবি এখানে এটা 3 × 10⁻⁸ হবে, ওয়াট হারে আপত্তি হচ্ছে প্রতি সেকেন্ডে নির্গত ফটো ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। মনে করো বেরিয়াম অক্সাইডের উপর আপতিত প্রত্যেকটি ফোটন, ফটো ইলেকট্রিক কি আছে, এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের যে ফটো ইলেকট্রিকের যে কনসেপ্টটা আছে ওটার, আর হতেছে হ্যাঁ ওটারই ম্যাথ। তো এইখানে আমরা কি জানি, আমরা জানি প্রতিটা ফোটনের শক্তি, আমরা কি জানি প্রতিটা ফোটনের শক্তি তো hc/λ, এখানে যেহেতু n সংখ্যক ফোটন কাজ করবে, তাহলে টোটাল শক্তি কি হবে n hc/λ। এখন এই যে এটা পাইছি, এখানে আমাকে এটা যে পাইছি পাইছি, এটা হচ্ছে শক্তি, আর আমাকে দিছে হচ্ছে 3 × 10⁻⁸, এটা হচ্ছে ক্ষমতা দিছে। এখন আমাকে বলছে কি এত হারে, হারে মানে কি প্রতি সেকেন্ড, সরি সরি হারে বলতেছি, এখানে বলছে প্রতি সেকেন্ডে নির্গত ফটো ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো, তো প্রতি সেকেন্ড বলছে মানে কি আমার এখান থেকে পি দেওয়া আছে, এখান থেকে যদি ডাব্লিউ বের করতে চাই, ডাব্লিউ পি ওয়াট, মানে পি ইন্টু টি, টি কত 1 সেকেন্ড, 3.ইন্টু 1, তাহলে এখানে কত 3.3 × 10⁻⁸ জুল।
তাহলে এটাকে আমরা এটার ইকুইভ্যালেন্ট করতে পারি, যেহেতু আমাদের মানে বলে দিছে এতটুকু শক্তি নির্গত হচ্ছে, এতটুকু শক্তি নির্গত হচ্ছে, এটা মানে কি এন সংখ্যক ফোটনের শক্তি। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি হচ্ছে ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ, এরপর হচ্ছে লিখতে পারি এন এইচ সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কত, লিখতে পারি কি 3 × 10⁻⁸। এখান থেকে আমাকে কি বলছে, এন এর মানটা বের করতে বলছে। এন এর মান যদি বের করতে হয় 3 × 10⁻⁸ ইন্টু ল্যামডা কত, ল্যামডা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, মানে কত 10⁻10 মিটার। এরপর হচ্ছে কত, তা যাবে, এরপর হচ্ছে এইচ কত 6.626 ইন্টু 10⁻34 ইন্টু হচ্ছে কত 3 × 10⁸, এটা হচ্ছে এন এর মান। কত, এন এর মান দাঁড়াবে 9.05 ইন্টু 10⁻10। এখন এটাকে আমরা লিখতে পারি কত, এটাকে যদি আমরা অলমোস্ট 10 লিখি, যেহেতু ফোটনের সংখ্যা এটা অনেক টু দি পাওয়ার অনেক, তাহলে এখন 10 লিখলাম, তাহলে 10 ইন্টু 10⁻10, তাহলে কত, এটা যেহেতু অপশনে নিয়ারেস্ট আছে তো আমরা এটার সাথে মিলানোর জন্য এটাই করছি, এটাই হচ্ছে আনসার। এখানে যেটা বলছে 1 মিটার লম্বা সুতার একটি এক প্রান্ত স্ট্যান্ডে আটকানো আছে এবং অপর প্রান্তে 100 গ্রাম ভরের একটি বল ঝোলানো আছে। সুতাটি প্রতি সেকেন্ডে অপর প্রান্তের লম্ব অক্ষের সাপেক্ষে 2/π বার ঘূর্ণন সম্পন্ন করলে ভরটির রৈখিক বেগ নির্ণয় করো। এখানে যেটা বলছে এটা হচ্ছে আমার নিউটনিয়ান বলবিদ্যা অথবা আহ, হচ্ছে গতিবিদ্যার যে লাস্টের যে পার্টটা আছে ওই কণিক গতির কনসেপ্ট। তাহলে এখানে বলছে কি, একটা সুতা দিছে 1 মিটার, এরপর বলছে হচ্ছে এখানে একটা ভর ঝোলানো আছে প্রতি সেকেন্ডে অপর প্রান্তের লম্ব অক্ষের সাথে, এটা মানে হচ্ছে এটা অপর প্রান্তের লম্ব অক্ষ, এভাবে হচ্ছে রোটেট করে। হুম, তো এটা রেডিয়াস কত, এটা হচ্ছে রেডিয়াস। এরপর ওমেগার মানটা আমাকে বের করতে বেসিক্যালি কি বলছে, রৈখিক বেগ মানে কি, এটা যখন এইভাবে এইভাবে যাবে স্পর্শক বরাবর যে ভিটা থাকবে ওই ভিটা বের করতে বলছে। এখন আমরা কি জানি, আর দেওয়া আছে এবং হচ্ছে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এটা জানি। আমার ওমেগাটা পাইলেই আমরা ভিটা পেয়ে যাচ্ছি। এখন ওমেগাটা কিভাবে পাবো, আমাদের এখানে বলছে সাপেক্ষে 2/π বার ঘূর্ণন সম্পন্ন করে প্রতি সেকেন্ডে। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কোনো একটা পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণার ফ্রিকোয়েন্সি কাকে বলে, বা ফ্রিকোয়েন্সি কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যতবার ঘূর্ণন সম্পন্ন করে বা যতটা কম্পন দেয়, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এফ বলে দিছে কত, 2/π। আর আমরা জানি কি ওমেগা ইজ ইকুয়াল টু 2/π এফ, তাহলে ওমেগা কত 2π ইন্টু 2/π, তাহলে কত 2π ইন্টু 2/π, তাহলে হচ্ছে 4, এটার ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ভি কত হবে 4 ইন্টু আর কত 1 এম এস, তাহলে 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড কই, এই যে এটা হচ্ছে অ্যান্সার। এরপরের যে ম্যাথ এখানে বলছে দুটি ভিন্ন পদার্থের তৈরি প্রত্যেকটি 2 মিটার লম্বা এবং 2 মিটার ব্যাস বিশিষ্ট দুটি তারকে সিরিজে জোড়া দিয়ে একটি যৌগিক তারে পরিণত করা হলো। তারটিতে কি পরিমাণ বল প্রয়োগ করা হলে এটি সর্বমোট 0.9 মিলিমিটার প্রসারিত হবে। y1 আর y2 দিয়ে দিছে এখানে। তো এখন এখানে যেটা বলছে দুইটা তার আছে, আহ, ঠিক আছে, দুইটা তার, তো একটা তার আর এটা একটা তার, এখন বলছে সিরিজে জোড়া লাগেছে মানে এভাবে কানেক্টেড। এরপর এটা যে ম্যাটেরিয়াল, এটা দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল, তাহলে হচ্ছে এটার লেন্থ বলে দিছে L1, এটা হলে L2। এরপর হচ্ছে আমরা এখানে ফোর্স দিছি নিচে F দিছি,
তো এফ দিলে কি হবে এখানে? এখানে এফ দিলে যেটা হবে আমার এই যে এই জিনিসটা আছে এটা elongate করবে বা প্রসারিত হবে। আবার এখানে যে সরি 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 এখানে যে এটা আছে এটাও elongate করবে। তাহলে এখানে একটা হবে কি L1 আর এখানে হবে কি L2, মানে এটারও প্রসারণ হবে এটারও প্রসারণ হবে। তাহলে আমাদেরকে কি বলছে এখানে? আমাদের হচ্ছে এল দেওয়া আছে দুইটার 2 মিটার, L1 সমান L2 2 মিটার। ব্যাস দেওয়া আছে D1, তো ব্যাস মানে কি ব্যাসার্ধ দেওয়া আছে R1 সমান R2 হইতেছে 2 ইন্টু 10 ইনভার্স, সরি 2 যেহেতু তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। এবার বলছে যৌগিক তারের মোট প্রসারণ 0.9 মিলিমিটার। মোট মানে L1 আর L2 দুইটা মিলে যেটা হবে L1 আর L2 ইজ ইকুয়াল টু 0.9 ইন্টু 10 ইনভার্স 3। তো আমাকে এখানে বলছে এফ এর মানটা বের করতে, এফ এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা এই ইকুয়েশনটা জানি, সেটা ইকুয়েশন। এখন আমরা কি জানি? আমরা জানি ইয়ং এর সূত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে, এই যে ইয়ং এর স্থিতিস্থাপক ওয়াই ইজ ইকুয়াল টু সূত্র যেটা জানি এফ বাই এ পীড়ন আর বিকৃতি, এটা। তাহলে এটাকে যদি সাজায় লিখি কি হবে? y ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ এল। তো এখান থেকে আমার কি লাগতেছে? আমার ইকুয়েশনে আছে এল, তো এল এর ইকুয়েশনটাকে আমি চেঞ্জ করব। তা এলটাকে এ পাশে নিয়ে আসবো, এলটাকে যদি এ পাশে নিই এফ এল বাই এ ওয়াই, ঠিক আছে? এখন আমরা এল এর জায়গায় এটা লিখবো, এফ এল বাই এ ওয়াই লিখবো। তাহলে এল ওয়ানের জায়গায় এফ, এফ তো দুইটার জন্য সেম ফোর্স এফ, এলও দুইটার জন্য সেম, এও দুইটার জন্য সেম, কারণ আর ওয়ান আর আর টু সেম, জাস্ট ওয়াই দুইটা ডিফারেন্ট। এফ এল বাই এ ওয়াই ওয়ান, এফ এল বাই এ ওয়াই টু ইজ ইকুয়াল টু 0.9 ইন্টু 10 ইনভার্স 3। তো এর পাশে যদি যাই তাহলে কি কি কমন যাচ্ছে? এফ এল বাই এ কমন যাচ্ছে, তাহলে 1 বাই ওয়াই ওয়ান প্লাস 1 বাই ওয়াই টু ইজ ইকুয়াল টু 0.9 ইন্টু 10 ইনভার্স 3। এরপর হচ্ছে এফ ইন্টু এল কত 2 মিটার, এ কত পাই আর স্কোয়ার, আর কত 10 ইনভার্স 3 স্কোয়ার, আর 1 বাই ওয়াই ওয়ান কত, আচ্ছা ওয়াই ওয়ান আর ওয়াই টু এখানে দেওয়া আছে। একটা হচ্ছে 2 ইন্টু 10 ইনভার 11, 10 টু দি পাওয়ার 11, একটা হচ্ছে 7 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 2 আর 7, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 প্লাস হচ্ছে 7 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এখানে কত 0.9 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এরপর এটাকে যদি আমরা ইয়ে করি, এফ এর মানটা বের করি, সাজাই যদি বের করি, তাহলে এফ এর মান আসবে কত? 219.914, 219.911। Yes, তাহলে এটার অ্যান্সার কোথায় আছে? 219.9114। এখন এখানে দেখ কিলো নিউটন দেওয়া আছে, নিউটনে দেওয়া, তো আমার যেটা বেরোছে এটা নিউটনে বেরোছে, কনফিউজ করার জন্য এটা দিয়েছে। তাহলে আমার অ্যান্সার হবে 219.911, আমরা 219.8 লিখতে পারি। তো সমস্যা নেই। এখন যেটা বলছে
450 গ্রাম ভরের একটি ঝুলন্ত বস্তুকে নিচে থেকে 50 গ্রাম ভরের একটি বুলেট দ্বারা আঘাত করা হলো। বস্তুটি 1.8 মিটার উচ্চতায় উঠে যায় এবং বুলেটটি বস্তুটির ভিতর থেকে যায়। বুলেটটির গতিবেগ বের করা। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমার ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্টের একটা ম্যাথ। এখন এখানে কি বলছে? এখানে বলছে একটা বস্তু আছে, ধরো এখানে এটার ভর হচ্ছে 0.450 কেজি। এখানে বলছে একটি ঝুলন্ত নিচু থেকে এত ভরের একটি, ধরলাম এখান থেকে এখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে কত 0.050 কেজি। এটা দিয়ে হচ্ছে আঘাত করা হলো। এরপর বলছে আঘাত করার কারণে এই বস্তুটা, এই যে বস্তুটা বুলেট দিয়ে আঘাত করছে। আছে এটা হবে বুলেট, ঠিক আছে? এই বুলেট দিয়ে, তো হচ্ছে বুলেট এটা দিয়ে আঘাত করছে। তো আঘাত করার ফলে বলছে কি বস্তুটা হচ্ছে কত এর দূর উঠে গেছে, এখানে চলে আসছে। তো এখানে হাইটটা কত 1.8 মিটার। তো আমাকে বলছে বুলেটটির গতিবেগ বের করতে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিই বুলেটটির ভর হচ্ছে m1 ধরে নিলাম। এরপর বুলেটটার হচ্ছে আদি বেগ, মানে যে বেগে ও হচ্ছে নিক্ষিপ্ত হয়েছে, এটা হচ্ছে v1, ক্যাপিটাল v1 ধরে নিলাম। এরপর যে বস্তুটা এটা ধরো ভর ধরে নিলাম স্মল m1। এরপর হচ্ছে ওর আদি বেগ কত স্মল v1 এটা ধরে নিলাম। এরপর হচ্ছে দুইটা যে মিলিত হয়েছে এখানে এই পয়েন্টে, দুইটার মিলিত ভর কত m স্মল m1 প্লাস ক্যাপিটাল m1। আর মিলিত বেগ কত, যেহেতু দুইটা একসাথে মানে বলছে বস্তুটি ভিতর থেকে যায়, মানে দুইটা বেগ একই, তাহলে দুইটা মিলে ক্যাপিটাল ভি। তাহলে আমরা যদি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করি, মানে কি সংঘর্ষের পূর্বে ভরবেগ ইজ ইকুয়াল টু সংঘর্ষের পরে ভরবেগ। তাহলে সংঘর্ষের শুরুতে ভরবেগ কত থাকে, মানে ভরবেগের সমষ্টি। তাহলে সংঘর্ষের শুরুতে বুলেটের ভরবেগ কত, ক্যাপিটাল m1 ইন্টু ক্যাপিটাল v1 প্লাস বস্তুটার কত স্মল m1 প্লাস স্মল v1। আর হচ্ছে সংঘর্ষের পর দুইটা একসাথে হয়ে যায়, তাহলে দুইটা একসাথে ভর কত স্মল m1 প্লাস ক্যাপিটাল m1 ইন্টু ভি। তাহলে মান বসাই, ক্যাপিটাল m1 কত 0.05, ক্যাপিটাল v1 আমাদের হচ্ছে বুলেটটির গতিবেগ, এটাই বের করতে হবে। তাহলে v1, তারপর হচ্ছে স্মল m1 কত 0.4450। আচ্ছা, এখন স্মল v1টা কত, যেহেতু বলছে ঝুলন্ত বস্তু মানে কি ও স্থির আছে, অবশ্যই ঝুলতেছে, সো স্থির আছে, তাহলে স্মল v1 কত 0। এরপর স্মল m1 কত, স্মল m1 হচ্ছে 0.450 প্লাস ক্যাপিটাল m1 কত 0.050 ইন্টু কত ভি। এই যে এই ভি, এখন আমার এই ভিটা বের করতে হলে এইটা লাগবে। এখন এটা কিভাবে বের করব? আচ্ছা, এটা বের করার জন্য এই ভিটা কোত্থেকে আসছে, এই ভিটা হচ্ছে কি এই বস্তুটা যে এখানে ছিল, এখান থেকে যে এখানে উঠছে, উঠার পরে যে ম্যাক্সিমাম যে হাইটটা, এই হাইটটাতে চড়বে। তো এটা আমরা ডিরেক্ট সর্বোচ্চ উচ্চতা বস্তুর কোনো উচ্চতায় নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতার সূত্র দিয়ে ভি স্কোয়ার বাই 2g ভাবে বের করতে পারি। এই জিনিসটা কিভাবে আসছে, আচ্ছা এটা যদি শর্টে বলে রাখি, এই জিনিসটা আসছে হচ্ছে আমরা যদি বলি এই বস্তুটা এখানে ম্যাক্সিমাম হাইটে এখানে হচ্ছে হাফ mv স্কোয়ার ইজ ইকুয়াল টু mgh সংরক্ষণশীলতা সূত্র, মানে বিভব শক্তি আর গতিশক্তি সমান হবে, ওখান থেকে ভি স্কোয়ার সমান 2gh, এই জিনিসটা আসছে এই হাইটটা। তো আমার হচ্ছে এখান থেকে ভিটা লাগবে। তো ভিটা কি, এখান থেকে ভিটা যদি লিখি এটা হচ্ছে √2gh, তাই না? তাহলে হচ্ছে আমরা যদি মান বসে দিই 0.05 v1, এরপর হচ্ছে এখানে কত 0.450 আর 0.05, তাহলে হচ্ছে 0.5 ইন্টু হচ্ছে কত √2 ইন্টু 9.81। হাইট কত, হাইট তো বলে দিছে, হাইট হচ্ছে 1.8। তাহলে এখান থেকে আমার v1 বের হয়ে যাবে কত 59.427 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড অলমোস্ট, বা এর আশেপাশে কিছু একটা হবে।
তাহলে 60 এর আশেপাশে কিছু আছে? 59। আচ্ছা, আমার আছে 59.427। তো 59.427 এর নিয়ারেস্ট হচ্ছে 60ও আছে, আবার 59ও আছে। এখন এখানে যেহেতু 59 ক্রস করছে, সো ওই হিসেবে 60 লেখাটাই মোর। তো এটাই হবে অ্যান্সার, 60, যেহেতু 59 ক্রস করে গেছে। 59.427 দিয়ে 60 লিখছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে। এখানে হচ্ছে জি এর মান বলে দিছে 10। তো জি এর মান যদি আমরা 10 ইউজ করি, এখানে যদি 10 ইউজ করি, তাহলে আমার এটা 60 আসবে, যেহেতু বেশি, তাহলে 60 আসবে। তাহলে অ্যান্সার হবে 60। তাও চেক করে দেখিও, 60 হবে অ্যান্সার। আচ্ছা, এখন এই যে ম্যাথটা, এটা তো হচ্ছে বলছে কি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। এতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 235 ব্যবহার করা হবে। 1 বছর পর জ্বালানি হতে 1 বছর পর এক মৌল জ্বালানি হতে 9.2755 ইন্টু 10^11 পরমাণু ক্ষয় হয়ে যায়। একটি ফিশন হতে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাওয়া যায়। উক্ত বিদ্যুৎ কেন্দ্রে 1 বছরে কি পরিমাণ জ্বালানি খরচ হবে? তাহলে এখানে আমার হচ্ছে জ্বালানির পরিমাণটা বের করতে হবে। তো আহ আমরা জানি এখানে ইউরেনিয়াম বলে দিছে। তো এখন আমার হচ্ছে এতটা পরমাণু বলে দিছে, কতটা পরমাণু ক্ষয় হয়। তো এখন আমরা জানি ইউরেনিয়ামের কত পারমাণবিক ভর কত দিচ্ছে, 235, কিন্তু যেহেতু গ্রাম পারমাণবিক ভর কিন্তু 10^3। তাহলে আমরা ফার্স্টে বের করব 1 কেজি ইউরেনিয়ামে কতটা পরমাণু আছে, এটা বের করব। তাহলে 1 কেজি ইউরেনিয়ামে পরমাণু আছে কত? 1 কেজি ইউরেনিয়ামে পরমাণু কত? অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 ইন্টু 10^23। তাহলে ডিভাইডেড বাই কত হবে? এটা কেমন আসছে? এটা আসছে এত এত কেজি ইউরেনিয়ামে পরমাণু এত ঐকিক নিয়ম। তাহলে 1 কেজিতে কত? তাহলে এটা হচ্ছে আমার 1 কেজিতে পরমাণু সংখ্যক আসছে এত সংখ্যক। এটা এভাবে রাখি। এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এখানে বলে দিছে একটি ফিশন হতে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাওয়া যায়। তাহলে কি প্রতি ফিশন নির্গত শক্তি কত? 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখন প্রতি ফিশনে নির্গত শক্তি 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রতি ফিশনে আমার কতটা পরমাণু নির্গত হয়, এটা আমরা বের করছি প্রতি ফিশনে। এরপর হচ্ছে ওখান থেকে 1 কেজি ইউরেনিয়াম কতটা পরমাণু আছে। তাহলে 1 কেজি ইউরেনিয়াম থেকে নির্গত শক্তি কত হবে? 200 মেগা ইলেকট্রন ভোল্টকে এটা দিয়ে গুণ করবো। তাহলে 1 কেজি থেকে নির্গত শক্তি কত আমার? এটা 6.023 ডিভাইডেড বাই 235 ইন্টু 10^3, 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে অলমোস্ট আসে কত আমার? 5.128 ইন্টু 10^26 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট, 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত? 1.6 ইন্টু 10 তাহলে এটা কত হবে? 5.128 ইন্টু 10^26 ইন্টু 1.6 ইন্টু 10^13, এটা হবে জুলে হবে। তাহলে কত? 8.2 ইন্টু 10^13 জুল। এটা হচ্ছে কি 1 কেজি থেকে নির্গত শক্তি। তাহলে আমরা যেটা বের করছি এটা হচ্ছে কি প্রতি সেকেন্ডে। এখন আমার বের করতে হবে কি প্রতি বছরে, কারণ আমার হচ্ছে বলে দিছে 1 বছরে কি পরিমাণ জ্বালানি খাবে। তাহলে আমি 1 বছরে আমার কতটুকু শক্তি নির্গত হবে ওটা বের করি। 1 বছরে কতটুকু শক্তি নির্গত হবে, এটা কিভাবে বের করবো? আমার হচ্ছে ক্ষমতা বলে দিছে 2400, এরপর হচ্ছে টাইম বলে, তাহলে ওখান থেকে আমার 1 বছরে মানে একটা
বিদ্যুৎ কেন্দ্রের যে মোট শক্তি ওটা কি হবে, মানে ও কতটুকু জ্বালানি উৎপন্ন করতেছে ওটা কি হবে, কতটুকু কাজ সম্পন্ন করতেছে ওটাই হবে 1 বছরে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, পিটি। তাহলে কত, 2400 ইন্টু টাইম কত, 1 বছর, মেগাওয়াট বলছে, তাহলে 10⁶, তারপর 1 বছরে কত, একদিনে কত সেকেন্ড হয়, 86,400 সেকেন্ড ইন্টু কত দিন, 365। তাহলে অ্যান্সার আসে কত, 7.57 ইন্টু 10⁻60। এখন আমরা যেটা একটু আগে বের করছি, এটা কি, এই যে এই জিনিসটা 1 কেজি থেকে নির্গত শক্তি, তার মানে এইটা ঠিক নয়। তাহলে 8.2 ইন্টু 10⁻23 জুল নির্গত হয় 1 কেজি থেকে। তাহলে এটা নির্গত হয় কত থেকে, এটা বের করতে হবে। 8.2 ইন্টু 10⁻23 10⁻13 উৎপন্ন হয় 1 কেজি থেকে, তাহলে 1 উৎপন্ন হয় 1 এটা, আর হচ্ছে 7.57 ইন্টু 7.57 ডিভাইড বাই 8.2 কেজি থেকে। তাহলে অ্যান্সার কত এখানে আসে, 923.17। এখানে আমরা বেসিক্যালি করছি, ফার্স্টে আমরা বের করে নিছি 1 কেজি ইউরেনিয়ামে পরমাণু কয়টা থাকে। তো একটা ফিশনে কি হয়, প্রত্যেক ফিশনে একটা পরমাণু তো ভেঙে যায়। তো একটা পরমাণু ভেঙে হচ্ছে আমার 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। তো একটা পরমাণুতে আমরা, মানে একটা পরমাণু ভেঙে যদি 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়, তো এই একটা 1 কেজিতে কয়টা পরমাণু আছে সেটা যদি বের করতে পারি, তাহলে ওই 1 কেজি থেকে কতটুকু শক্তি নির্গত হয় ওটা বের করতে পারি। তাহলে ওই অতটুকু শক্তি হচ্ছে 1 কেজি থেকে নির্গত হইছে। তাহলে আমার টোটাল যে শক্তি কত কেজি থেকে নির্গত হইছে ওটা বের করতে পারবো। মানে আমাদের ফার্স্ট কাজই হচ্ছে আমার, মানে ইউনিটে 1 কেজিতে কতটুকু পরমাণু আছে এবং ওই পরমাণুর কারণে কতটুকু শক্তি নির্গত হইতেছে এটা বের করা। এটা বের করলে টোটাল শক্তি দিয়ে এটাকে ভাগ করলে, টোটাল শক্তিকে এটা দিয়ে ভাগ করলে আমার মোট ইয়েটা পেয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার আসতেছে 923.17 কেজি। তাহলে এটা নিয়ারেস্ট হচ্ছে এটা, তো এটা হবে answer। আচ্ছা, এখানে বলছে একটি কমন বেস সংযোগে থাকা ট্রানজিস্টরের নিঃসারক ও বেস প্রবাহ যথাক্রমে 5 মিলি অ্যাম্পিয়ার ও 0.5 মিলি অ্যাম্পিয়ার, নিঃসারকের প্রবাহ 5 গুণ ও বেস প্রবাহ 3 গুণ করা হলে ট্রানজিস্টরটির প্রবাহ বৃদ্ধি কত। আমাকে দিছে কত, আমাকে বলছে নিঃসারক মানে কি, আইই দিছে 5 মিলি অ্যাম্পিয়ার, আইবি দিছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। এরপর বলছে কি, পরে কত করছে, আইই প্রাইম হচ্ছে কত 25, আইবি প্রাইম কত 3 গুণ, 3 মানে কি 1.5 প্রবাহ বৃদ্ধি। মানে এখানে দেখো সবগুলো যে অপশনগুলো হচ্ছে গ্রেটার দ্যান 1, তার মানে কি আমার এটাতে বিটা চাইছে। এখন এখানে কিন্তু বৃদ্ধি বলছে, প্রবাহ বৃদ্ধি বলছে, তার মানে কি ডেল্টা বিটা, ডেল্টা বিটা বের করতে হবে। তো বিটা 1 যদি করি, বিটার ফর্মুলা কি ছিল, আইসি বাই আইভি। এখন আইসি কিভাবে বের করব, এখন যেহেতু বলছে কমন বেসে কি ছিল, কমন বেসে হচ্ছে আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইভি হবে। আইসি হচ্ছে কত, আইই মাইনাস আইভি। তাহলে এখানে কত করব, আইই মাইনাস আইভি ডিভাইডেড বাই আইভি। তাহলে কত, বিটা 1 কত, 5 মাইনাস 0.5 ডিভাইডেড বাই 0.5 ইকুয়াল টু 9। বিটা 2 কত, আইই প্রাইম মাইনাস আইবি প্রাইম ডিভাইডেড বাই আইবি প্রাইম। তাহলে কত, আইই প্রাইম
আই প্রাইম হচ্ছে কত 25 মাইনাস 1.5 ডিভাইড বাই 1.5, তাহলে এটা আসে কত 15.67। যেহেতু এখানে দেখবা 9ও দেওয়া আছে আবার 15.67ও দেওয়া, বাট এখানে আমার ডেল্টা বিটা বের করতে হবে, তাহলে এটার পার্থক্য কত হবে? 15.67 থেকে 9 বাদ দিলে অ্যান্সার হবে 6.67। আচ্ছা, এখানে যে ম্যাথটা আছে এটা হচ্ছে আমার নিউটনিয়ান মেকানিক্স বলো বা কাজ ক্ষমতা শক্তি সব মানে কম্বিনেশন একটা ম্যাথ। এখানে কি বুঝ, একজন ছাত্র একটি লিফটে দাঁড়িয়ে থাকা একটি অবস্থার পরিমাপক যন্ত্রে তার ওজন 950 নিউটন দেখলো। লিফটটি যখন উপরে উঠতে থাকে তার ওজন এত হয় বেড়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। লিফটটি যখন আবার ধীর গতিতে 10তমাতে 0তম তলাতে থেমে যায় তখন তার ওজন 590 নিউটন নেমে আসে এবং পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। লিফটটি উপরে উঠতে শুরু করার সময় এবং পরবর্তীতে ধীর হয়ে থেমে আসার সময় লিফটটির ত্বরণ কত ছিল? আচ্ছা, এখানে আমরা জিনিসটাকে দুইটা কেসে ভাগ করবো। কেস 1, যখন হচ্ছে জিনিসটা উপরে উঠতেছিল লিফটটা, ঠিক আছে, ধরলাম এটা বস্তু বা যে মানুষ দাঁড়ায় আছে, তো এটার যদি আমরা ফ্রি বডি আঁকি বা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে কি হবে, আমার ও যেখানে আছে তো এর উপর একটা ওজন দিতেছে mg, এরপর ও যে এখানে দাঁড়ায় আছে ওর উপর একটা লিফটটা রিয়াকশন ফোর্স দিতেছে। এখন আমরা কেস 1 কি, লিফটটা যাচ্ছে উপরের দিকে, এফ উপরের দিকে, তো আমরা ধরে নিব যে উপরের দিকে হচ্ছে সব ফোর্স পজিটিভ, পজিটিভ ধরে নিব, ধনাত্মক ধরে। তাহলে আমাদের এখানে কেস 1-এ কি থাকতেছে, আমরা যদি সামেশন অফ মানে সব উলম্ব, এখানে তো কোনো হরাইজন্টাল বা অনুভূমিক কোনো বল নাই, তাহলে উলম্ব বলগুলো যদি সামেশন নিই, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, উপরের দিকে সবগুলো পজিটিভ নিচের দিকে গুলো নেগেটিভ, তাহলে কত আর উপরেরটা পজিটিভ মাইনাস কত নিচের জন্য এনজি। এখন সামেশন অফ এফ ওয়াই, এটা কি আমরা কি লিখতে পারি, সামেশন অফ এফ ওয়াই মানে কি, এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম এ লিখতে পারি, তাই না? তো এটা হবে ইকুয়েশন 1। এরপর কেস 2 যেটা আমাদের হবে কেস 2, কেস 2 কেস 2তে কি সেম জিনিস, ও লিফটে ছিল, ও ভর দিতেছে, ওর উপর লিফট রিয়াকশন ফোর্স দিতেছে, বাট এবারে লিফটটা নিচে যাবে, তো আমরা সেম জিনিস করব, আবার নিচের দিকে নেগেটিভই ধরবো। সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু কি হবে, এখানেও হবে কি, এই দুটো তো সেম থাকবে আর মাইনাস এনজি, বাট এই যে ইজ ইকুয়াল টু এই এফটা নিচের দিকে যেতে যাচ্ছে, নিচের দিকে আমরা নেগেটিভ দিচ্ছি কি মাইনাস এম এ, তাহলে এটা ইকুয়েশন 2, এটা ইকুয়েশন 1। তো আমাকে কি চাইছে, আমাকে চাইছে হচ্ছে লিফটটির ত্বরণ কত ছিল, ত্বরণ বের করতে বলছে। তো লিফটটার যেহেতু ত্বরণ বের করতে বলছে, মানে কি আমাদের এইটা বের করতে হবে, এইটা বের করতে হবে। তাহলে আমরা দেখি আমাদের কি কি বলে দিছে। আমাদেরকে ফার্স্টে বলছে আমার এখানে এমটা লাগবে, সবগুলো এম লাগবে। তো এমটার জন্য কি, একজন ছাত্র লিফটে দাঁড়িয়ে থাকা অবস্থায়, মানে কি লিফট চলতেছে না, ও দাঁড়ায় আছে, ওজন বলছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 950 নিউটন, তাহলে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু 950 ইজ ইকুয়াল টু এমজি। এইখান থেকে আমরা এমটা বের করে ফেলবো, এম যদি বের করি তাহলে কত, 96.84 কেজি, 96.84 কেজি, তাহলে বের করে গেল। এখন আমাদের ইকুয়েশন আছে এই দুইটা, এখন এই ইকুয়েশনটাতে যদি লিখি, এই ইকুয়েশনটা যদি লিখি তাহলে কি, আমাকে ফার্স্টে কি বলছে, লিফটে যখন উপরে উঠতে থাকে তার ওজন বেড়ে 1250 নিউটন হয়। তো ওজন বেড়ে এত হয়, এটা মানেটা কি, এটা মানে হচ্ছে আমরা ফিল করি এত উপরের দিকে উঠলে এত ফিল করি রিয়াকশন ফোর্স, তার মানে আমাকে কি রিয়াকশন ফোর্সটা দেওয়া আছে, মানে বেড়ে মানে কি, আসলে তো ওজন বাড়তেছে না, ও মানে এটা আপেক্ষিক রিলেটিভ, তাহলে আমরা হচ্ছে রিয়াকশন ফোর্স এত ফিল করতেছে অ্যাকচুয়ালি।
যেহেতু উপরের দিকে উঠতেছে। তাহলে আমার রিঅ্যাকশন ফোর্সের মান দেওয়া আছে কত 1250, এরপর হচ্ছে এমজি কত 96.84 ইন্টু হচ্ছে 9.81, এরপরে এটা কত 96.84 ইন্টু 8। এখান থেকে আমরা এটা বের করব। এটা কিসের এ? এটা যখন ও উপরের দিকে উঠতেছে ওটা। তাহলে উপরের দিকে যখন উঠে তখন ওর এই কত ক্যালকুলেশন করে আসে 3.097 ms ইনভার্স 2। এরপর এখানে হচ্ছে আমরা করবো কি আর কত, মানে যখন নিচে নামে তখন আর কত, যখন নিচে নামে তখন আর হচ্ছে লিফটটি যখন 590 নিউটন, মানে কি এটা এটা 590, তাহলে কত 590 মাইনাস 96.84 ইন্টু 9.81 ইজ ইকুয়াল টু কত মাইনাস এম এ, মাইনাস কত 96.84 ইন্টু এ। এখন এটা কিসের এ? এটা হচ্ছে মন্দনের জন্য। আচ্ছা, এটাকে যদি আমরা এ প্রাইম লিখি তাহলে কত এ প্রাইম কত আসে? এ প্রাইম আসে 3.717 মিটার পার সেকেন্ড। আচ্ছা ভাই, এখন দেখো এখানে আমরা কিন্তু ডিরেকশনটা আগে থেকেই ধরে নিছি যে উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। তাহলে আমার এখানে কোনো মাইনাস আসে নাই, বাট ডিরেকশন হচ্ছে এটা কি উপরের দিকে, এটা নিচের দিকে, কারণ আমরা ডিরেকশন ডিরেক্ট ধরে নিছি। সো মাইনাসটা আর আসে না, মাইনাস মাইনাস কাটা চলে। তাহলে আমার কি থাকে, তো এটাকে আমরা চাইলে মাইনাসও লিখতে পারি মাইনাস হিসেবে। তাহলে আমার কি থাকে উপরের দিকে 3.097 আর নিচের দিকে হচ্ছে মাইনাস 3.717। তো এরকম অপশন কি আছে, এই যে এটা, এটা হচ্ছে অপশন, এটা হচ্ছে অ্যান্সার। এরপর বলছে বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ এক বিভূষণ থেকে এত কিলোমিটার দূরে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, ঘূর্ণনের সময়কাল নির্ণয় করো। আচ্ছা, এটা একদম ইজি জিনিস। আহ আমাদের হচ্ছে আর দেওয়া আছে, এইচ দেওয়া আছে, হচ্ছে জি দেওয়া আছে, ঠিক আছে। আমাদেরকে বলছে টিটা বের করতে, ঘূর্ণনের সময়কাল মানে হচ্ছে পর্যায়কাল। তাহলে আমরা কি জানি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। এখন এখানে হচ্ছে আর কোনটা এইচ কোনটা এটা বুঝতে হবে। ধরো এটা হচ্ছে পৃথিবী, এখান থেকে আর, এখান থেকে এইচ দূরত্ব হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, এরকম ভাবে ঘুরতেছে। তাহলে এটা হচ্ছে এইচ, তো এইচও দেওয়া আছে আরও দেওয়া আছে। এখন হচ্ছে টিটা বের করতে হবে। এখন দেখো এই জিএম, এখানে কিন্তু আমরা জি এর মান আলাদা জানি, বাট এম এর মানও আলাদা জানি, পৃথিবী ভর। বাট যেহেতু আমাকে এখানে জি বলে দিছে এবং আমরা জানি কি জি এম ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার, এটা জানি। তো আমরা ডিরেক্ট যেহেতু জি বলে দিছে তো আমরা এটাই ইউজ করবো, যা দিছে তাই ইউজ করবো। 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি আর স্কোয়ার। এটাকে যদি আমরা মান বসাই, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ইন্টু আর কত, আর হচ্ছে 6400 প্লাস 1500 ইন্টু কত 10 কিউব হোল কিউব। এরপর কত জি কত 9.8 ইন্টু আর কত, আর হচ্ছে 6400 ইন্টু 10 কিউব হোল স্কোয়ার। তাহলে মান কত আসে 6959.94 আসে টি এর মান। তো এত হচ্ছে সেকেন্ড। তাহলে এই সেকেন্ডটাকে আমরা যদি ইয়া করি কত হবে, 36 দিয়ে ভাগ করলে 1.93 আওয়ার। 1.93 আওয়ার মানে কি, 0.93 মানে কি, তাহলে হচ্ছে 1 আওয়ার 5.8 মিনিট। এরকম কাছাকাছি কোনটা আছে, এটা। তো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরের যে ম্যাথটা, এটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন বা পর্যায়বৃত্ত গতির একটা কনসেপ্টের ম্যাথ। এখানে বলছে সমান বিস্তার এবং কম্পাঙ্ক বিশিষ্ট দুটি কণা একই সরল রেখায় সরল দোলন প্রদর্শন করে। বিপরীত দিকে যাওয়ার সময় যখন তারা একে অপরকে অতিক্রম করে তখন তাদের সরণ বিস্তারের অর্ধেক হয়। কণা দুটির মধ্যে দশা পার্থক্য কত? ধরে নিই প্রথম কণার জন্য ইকুয়েশন ধরে নিই x1 ইকুয়াল টু a1 sin phi বা sin theta 1,
পরেরটার জন্য x2 ইজ ইকুয়াল টু 82 সাইন থিটা 2। এখন আমাকে কন্ডিশন কি বলছে? বলছে যে বিপরীত দিকে যাওয়ার সময় যখন তারা একে অপরকে, তখন তাদের সরণ বিস্তারের অর্ধেক হয়। তাহলে সরণ বিস্তারের অর্ধেক হয় মানে কি? এটা হচ্ছে এখানে প্রথমটার জন্য a/2 a1 সাইন থিটা 1। তাহলে এখান থেকে আমার থিটা 1 বেড়ে যাচ্ছে। থিটা 1 কত হয়? সাইন ইনভার্স হাফ 30 ডিগ্রি। পরেরটার জন্য সেম, কত হয়? a2/2 ইজ ইকুয়াল টু a2 সাইন থিটা 2। এখন থিটা 2 ইজ ইকুয়াল টু কত? সাইন ইনভার্স হাফ। বাট এখানে একটা ক্যাচ, যেটা হচ্ছে এখানে বলছে বিপরীত দিকে যাওয়ার সময় যখন তারা একে অপরকে অতিক্রম করে। মানে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। সাপোজ জিনিসটা এক্স্যাক্টলি এরকম না, বাট বোঝার জন্য বলতেছি। একটা কণা এখানে, ও হচ্ছে এভাবে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এভাবে ঘুরে ও একটা সার্কুলার মোশন এরকম করতেছে, এরকম করে এভাবে ঘুরতেছে। এখানে থিটা উৎপন্ন করছে, থিটা 1 উৎপন্ন করছে। এরপর সেম সরল রেখায় ধরো এদিক থেকে আরেকটা কণা, মানে এদিক থেকে আসতেছে। এভাবে যদি দেখি তাহলে জিনিসটা হচ্ছে সেম সরল রেখায় এরকম করে সামনে আসতেছে। তাহলে এটা হবে কত? তো এদিকে যাচ্ছে এই কণার, তো ওই কণাটা এই ডিরেকশনে আমার কি কি রেখাটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এইটা। তার মানে ওর দশাটা কত? ওর দশা কত মানে থিটার মানটা কত? ওর থিটার মানটা হবে পুরাটা এই পাই, পুরাটা কত? এতটুকু সরলরেখা কত? পাই মাইনাস এতটুকু। তো এতটুকু কত? এতটুকু কত? বিপরীত কোণ থিটা 1, পাই মাইনাস থিটা 1, তাই না? কারণ ওর আর ওর তো কোণ কোণ সেম। তো পাই মাইনাস থিটা 1 কত? 180 ডিগ্রি। থিটা 1 কত? 30। তাহলে ওর অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি, এতটুকু হচ্ছে 120 ডিগ্রি। এত, তাহলে আমাকে বলছে কি দশা পার্থক্য মানে কত? থিটা 2 মাইনাস থিটা 1, তাহলে কত? 120 মাইনাস 30, 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে 90 ডিগ্রি। সরি, উল্টা বললাম। সরি সরি, এখানে ভুল বলছি। 180 থেকে 30 গেলে হচ্ছে 150। তো 150 থেকে হচ্ছে আমার 30 বাদ দিতে হবে, কারণ ওর হচ্ছে এখন 150 আর হচ্ছে ওই থিটা 1 হচ্ছে কত? 30। তাহলে হচ্ছে কত? 150 থেকে 30 বললে কত? 120। তাহলে অ্যান্সার হবে 120। অ্যান্সার হবে 120। আচ্ছা, এখানে বলছে কোনো অপবর্তন গ্রেটিং এ প্রতি ইঞ্চিতে 15,000 রেখা আছে, এর ভেতর দিয়ে 5,500 অ্যাংস্ট্রোম তরঙ্গের দৈর্ঘ্যের আলো অতিক্রম করলে প্রথম এবং তৃতীয় চরমের অপবর্তন কোণে পার্থক্য কত? আচ্ছা, এটা হচ্ছে আমার অপবর্তন গ্রেটিং এর ভৌত আলোক বিজ্ঞানের কনসেপ্টের ম্যাথ। তো এখানে আমরা কি জানি ফর্মুলা, যেটা হচ্ছে চরমের জন্য, মানে অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরির জন্য চরমের যে কন্ডিশন হয়, এটা হচ্ছে ডি সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কততম চরম, আর এটা হচ্ছে কোণ কত অ্যাঙ্গেল উৎপন্ন করে, আর এটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু আবার 1/n। এই এনটা হচ্ছে প্রতি প্রতি একক দৈর্ঘ্যে কতটা রেখা আছে, এটা হচ্ছে এন। এখন দেখো এখানে হচ্ছে প্রতি ইঞ্চিতে 15,000 রেখা বলে দিচ্ছে। তো প্রতি ইঞ্চিতে 15,000 রেখা মানে কি? আমরা জানি 1 ইঞ্চিতে, আমার হচ্ছে এটাকে যেহেতু ইঞ্চিতে আছে, তো আমরা সবগুলোকে মিটারে নিয়ে যাবো। 1 ইঞ্চিতে 15,000 রেখা আছে, তাহলে 1 সেন্টিমিটারে কত রেখা? তো আমরা কি জানি 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চ ইজ ইকাল টু 2.54 cm। তাহলে 1 সেন্টিমিটারে কত আছে? যেহেতু সেন্টিমিটার কম, ছোট, তাহলে কত? এটাকে ভাগ হবে, কম রেখা হবে 2.54।
তাহলে কত? এটা হচ্ছে, এখন এটা হচ্ছে n এর মান, এই যে জিনিসটা n এর মান হচ্ছে কি পার সেন্টিমিটার। তো আমরা যদি এটাকে এখন করি, d ইজ ইকুয়াল টু কত? 1/n। তো d ইজ ইকুয়াল টু যদি 1/n হয়, d ইজ ইকুয়াল টু যদি 1/n হয়, এখানে আমার হচ্ছে পার মিটার যদি বের করতে হয়, তাহলে হচ্ছে কি এটা ইন্টু পার সেন্টিমিটারকে পার মিটারে যদি করতে 10 ইনভার্স 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার আসবে কত? 1.693 ইন্টু 10 ইনভার্স 6 মিটার। তাহলে আমরা এখানে বসাই দিই, θ1 যদি বের করতে হয়, থিটা থিটার θ1 আর θ3 এই দুটো হচ্ছে কন্ডিশন। দেখো, d sin θ1 is equal to 1 ইন্টু ল্যামডা। তাহলে আমার θ1 কত? ল্যামডা ডিভাইডেড বাই d, হচ্ছে এখানে সাইন ইনভার্স 1। তো সাইন ইনভার্স ল্যামডা কত? 1.693। সরি, ল্যামডা 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 কত? 500 ইন্টু 10 ইনভার্স 10 ডিভাইডেড বাই 1.693 ইন্টু 10 ইনভার্স কত? 6, পাশে 18.95। আবার হচ্ছে θ2 সাইন ইনভার্স কত? এখানে 3 ইন্টু 5500 10 ইনভার্স 10 1.693 ইন্টু 10 ইনভার্স 6। তাহলে কত আসে? 77.05। তাহলে ডেল থিটা কত? 38.109। এটা এরপর এখানে বলছে একজন মহাশূন্যচারী 35 বছর বয়সে 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এত 60 বছর পর আচ্ছা, এটা হচ্ছে রিলেটিভিটির ম্যাথ। এখন আমরা জানি হচ্ছে কি টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এই টি নটটা হচ্ছে আমার গতিশীল কাঠামোতে সময়কাল, গতিশীলে গতিশীল এ কাল ব্যবধান, আর টিটা হচ্ছে নিশ্চল কাঠামোতে কাল ব্যবধান, আর ভিটা হচ্ছে কত বেগে চল, মানে গতিশীল কাঠামো কত বেগে। তাহলে আমার এখানে কি দিছে? আমার এখানে ভি এর মান দিছে, তারপর হচ্ছে ওর বয়স কতটা দিছে, আর বলছে 60 বছর পর পৃথিবী পঞ্জিকার মধ্যে ফিরে এলেন। 60 বছর পর, এই যে 60 বছর পর এটা কার সাপেক্ষে? এটা হচ্ছে আমার নিশ্চল কাঠামো, মানে পৃথিবী থেকে মানুষ দেখতেছে ও 60 বছর পর। তাহলে 60 কি হবে? 60 ইয়ার্স ইজিক্যাল টু টি নট, আর 1 মাইনাস ভি কত হবে? 1.8 ইন্টু 10⁸, আর এদিকে হচ্ছে কি 3 ইন্টু 10⁸, পর হচ্ছে হোল স্কোয়ার। এখান থেকে টি নট আসে কত? 48 ইয়ার্স। তো আমাকে বলছে কি বয়স কত হবে, মানে আগে বয়স কত ছিল যখন গেছিল, তখন হচ্ছে এজ কত হবে? আগে গেছিল যখন তখন 35 ছিল, প্লাস এখন 48 বছর আরো পার করছে ও, তাহলে 48। তাহলে হচ্ছে কি 83 ইয়ার্স হবে ওর এজ। 83 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট ম্যাথ। এখানে বলছে
ব্যাসার্ধ 8 সেন্টিমিটার ও 1.5 সেন্টিমিটার বিশিষ্ট 70টি গোলাকার বৃত্তাকার ফোঁটাকে একত্র করে একটি বড় ফোঁটার পরিণত করা হলে বড় ফোঁটাটির বিভব কতটা? আচ্ছা, এখানে বলছে কি এরকম এরকম 70টা আছে, এটাকে হচ্ছে একটা বড় ফোঁটা বানাবো, তাহলে হচ্ছে আমার বড় ফোঁটাটির বিভব কত হবে, এটার বিভব কত হবে, ভি বের করতে হবে। তাহলে আমরা কি জানি, প্রত্যেকটা ব্যাসার্ধ ধরলাম আর, ধরলাম স্মল আর কি 4/3 পাই স্মল আর কিউব 70 ইন্টু মানে 70টা মিলে ওর পুরোটা টোটালটার বড়টার আয়তনের সমান 4/3 পাই বিগ আর কি। তাহলে এখানে কি আসে, এটার ব্যাসার্ধ কত আসে তখন, আর ইজ ইকুয়াল টু 70 আর কিউব ইন্টু 1/3। আর এর মান কত, স্মল আর এর মান 8 সেন্টিমিটার, মানে কত হচ্ছে 0.08 মিটার। এখানে বসায় মান বসায় আসে 0.329 মিটার। এরপর আমাকে বলছে বড় ফোঁটাটির বিভব বের করতে। আচ্ছা, এখন যখন বড় ফোঁটাটার বিভব বের করবো, ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর। এই কিউটা কত হবে, এখানে বলছে 1.5 কুলম চার্জ ভিতরে 70টি গোলাকার, তো 70টা মিলে যখন অ্যাড করা হবে তো চার্জও তো অ্যাড হবে, তাহলে কিউ এর মান হবে কত, 70 ইন্টু চার্জের মান কত ছিল 1.5 সি। তাহলে এখানে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 1.5 ইন্টু 70 আর ডিভাইডেড বাই কত 0.329। অ্যান্সার আছে কত 2.87 ইন্টু 10 টু দি পাওয়ার 12, 2.87 ইন্টু 10। এটা এই ছিল টোটাল 25টা ম্যাথ। আজকে এতটুকুই। ওকে, আসসালামু আলাইকুম।